সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ, বিপ্লব এবং চুক্তি নিয়ে। তো যে কোনো ভর্তি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য লেকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এই বিষয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব এমন কিছু যুদ্ধ, এমন কিছু বিপ্লব নিয়ে যেগুলো বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিপ্রস্তর গড়ে দিয়েছিল। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো আলোচনার শুরুতে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর একটা ম্যাপ। তো পৃথিবীর বর্তমান যে ম্যাপটা, যেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন ছোট ছোট দেশ, কিছু বড় দেশ, এরকম ছোট ছোট ভাগে বিভক্ত। আমরা জানি যে বর্তমান পৃথিবীতে 195টা স্বাধীন দেশ আছে। এই দেশগুলো কিন্তু একদম পৃথিবী সৃষ্টির পর থেকে স্বাধীনভাবে গড়ে ওঠেনি। অনেক যুগ ধরে বিভিন্ন সভ্যতার পরবর্তীতে বিভিন্ন শাসনামল পার করে, তারপরে বিভিন্ন প্রক্রিয়া পার করে কিন্তু বর্তমানে পৃথিবীতে এতগুলো স্বাধীন দেশের সৃষ্টি হয়েছে। আর এই যে এত সংখ্যক স্বাধীন দেশ, এটা হুট করে স্বাধীন দেশের সংখ্যাটা বেড়ে যায় গত শতকের মাঝামাঝি সময় এবং তার পরবর্তী সময়ে। তার কারণ আমরা জানি গত শতকে পৃথিবীতে দুটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা সবাই সে সম্পর্কে অবগত। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই কিন্তু আসলে পৃথিবীর যে বর্তমানে শক্তির মেরুকরণ এবং বর্তমান রাজনৈতিক এবং কূটনৈতিক যে অবস্থা পৃথিবীর, এবং সেই সাথে পৃথিবীর প্রত্যেকটা দেশের ভেতরে যে সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সবার যে একটা অতিরিক্ত পরিমাণে যে তৎপরতা, সেই বিষয়গুলো কিন্তু গড়ে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই। এবং সেই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই যে নেশন স্টেট যে ধারণাটা, এবং প্রত্যেকটা দেশ যে জাতিগত পরিচয়ের ভিত্তিতে যে আলাদা হয়ে গিয়েছে বা স্বাধীন হয়েছে বা সার্বভৌমত্ব অর্জন করে নিয়েছে, এই বিষয়টার বড় কিন্তু ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো প্রথম আলোচনার বিষয় আমাদের প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে। তো প্রথম বিশ্বযুদ্ধ আসলে ঠিক কেন হয়েছিল? তো আমরা প্রথম বিশ্বযুদ্ধের আলোচনায় চলে যাই। এখানে প্রেক্ষাপটটা লেখা আছে কঠিন ভাষায়। যদি আমরা বলতে যাই তাহলে উগ্র জাতীয়তাবাদ, কিংবা হচ্ছে এই উপনিবেশিক শাসন করার মতো মন মানসিকতা, এইরকম অনেক কারণ ছিল। বাট খুব সহজ করে যদি বলি তাহলে একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। যে আজকের যুগে যেমন আমরা জানি বিশ্বে পরাশক্তি দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, রাশিয়া আছে, চীন আছে। কিন্তু আজ থেকে 150 বছর আগে কিন্তু ব্যাপারটা এমন ছিল না। তখন পৃথিবীতে পরাশক্তির দেশ হিসেবে আমরা চিনতাম ব্রিটেনকে, আমরা চিনতাম ফ্রান্সকে, আমরা চিনতাম স্পেনকে, কিংবা আমরা চিনতাম জার্মানিকে। সোভিয়েত ইউনিয়ন তো তখন ছিল না, তখন রাশিয়া। রাশিয়াকেও আমরা পরাশক্তি দেশ হিসেবে চিনতাম। তো শক্তির মেরুকরণ ঘটনাটা বা বিষয়টা যে খুব নতুন বা একটা রিসেন্ট ঘটনা, ব্যাপারটা এমন না। বিশ্বে কয়েক শতক আগে থেকেই শক্তির মেরুকরণ বিষয়টা কিন্তু চলে এসেছে। এই উন্নত দেশগুলো ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং রাশিয়া, তাদের মধ্যে ঔপনিবেশিক শাসন করার যে মানসিকতা সেটা আগে থেকেই বিদ্যমান ছিল, এবং তাদের ভিতরে কিন্তু একটা কম্পিটিশন কাজ করতো যে পৃথিবীর কে কতটুকু জায়গা কলোনাইজ করতে পারে বা ইনভেড করতে পারে, কিভাবে তাদের দেশের অর্থনৈতিকটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো তখন থেকেই কিন্তু এরকম বিভিন্ন ভাগে বিভক্ত ছিল, ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল অন্টেটে, এরকম বিভিন্ন গ্রুপিং ছিল কিন্তু পৃথিবীর দেশগুলোর মধ্যে। তার মানে যে প্রত্যেকটা দেশ যে খুব বেশি তাদের ভিতরে মৈত্রীতামূলক সম্পর্ক ছিল, ব্যাপারটা এমন না। তো এমনই একটা সময়ে যে 1914 সালের ঘটনা, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। তো ডেফিনেটলি একটা যুদ্ধ শুরু হওয়ার সময় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, কিন্তু একটা মূল ঘটনা থাকে যেইটাকে ইস্যু করে আসলে প্রত্যেকটা দেশ যুদ্ধ শুরু করার জন্য একটা ইনসেনটিভ পায়। তেমনই একটা ঘটনা ঘটেছিল 1914 সালে। তখন অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, একটু ভেঙে বলি, বর্তমানে যে দুটি দেশকে আমরা অস্ট্রিয়া এবং হাঙ্গেরি নামে চিনি, সেই দুটি দেশ মিলে একটি সাম্রাজ্য ছিল যেটাকে আমরা বলি অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। সেই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ তিনি সার্বিয়াতে ভ্রমণে গিয়েছিলেন। সার্বিয়া অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য থেকে একটু দূরবর্তী দেশ সার্বিয়া, সেখানে গিয়েছিলেন এবং সেখানে যে আততায়ীর গুলিতে তিনি নিহত হন। তার মানে তিনি অ্যাসাসিনেটেড হয়ে গেলেন। অ্যান্ড তিনি যুবরাজ ছিলেন, বুঝতেই পারছেন রাষ্ট্রীয়ভাবে তিনি হচ্ছে অনেক ভ্যালুয়েবল ছিলেন, অনেক সম্মানের ছিলেন। তো অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এবং সেখানকার যে রাজা, সে তো বিষয়টাকে খুব হালকাভাবে নিবে, ব্যাপারটা ভাবার কোনো সুযোগ নেই। তো সাথে সাথে তখন হচ্ছে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এবং সেই সাথে সার্বিয়া, দুটো দেশের ভিতরে কিন্তু একটা কনফ্লিক্টের সূচনা হয়। তো একটু বলে রাখা ভালো, যে কারণে আমি শুরুতে অনেক কথা বলছিলাম যে বিভিন্ন পক্ষ বিপক্ষ কিন্তু ছিল। তো অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যকে ব্যাকআপ দেওয়ার জন্য সবসময় রেডি ছিল হচ্ছে জার্মানি।
জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরিয়ানদের সম্পর্ক বেশ ভালো ছিল। আর এইদিকে সার্বিয়াকে ব্যাকআপ করার জন্য ছিল হচ্ছে রাশিয়া। তো এমন একটা ঘটনার পরে যেখানে আহ অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজকে সার্বিয়ার আততায়ীরা হত্যা করেছে, ঘটনার পরবর্তীতে খুব স্বাভাবিক অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য থেকে বলা হলো যে আমরা সার্বিয়ার এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করতে চাই। এখন জার্মানিও সেখানে তাদেরকে পূর্ণ সমর্থন দিয়েছিল। তখন সেই মুহূর্তে যুদ্ধ শুরু করার আগে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য বেশ কয়েকটা শর্ত চাপিয়ে দেয় সার্বিয়ার উপরে, যে যদি আহ, যা এটা যদি একটা সুষ্ঠু বিচার করা যায় বা একটা ক্ষতিপূরণ দেওয়া যায়, এরকম বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল, কিন্তু সার্বিয়া ডিরেক্টলি বলে দিয়েছিল তারা কোনো শর্ত মানতে রাজি না। তখন অস্ট্রো হাঙ্গেরির জন্য যুদ্ধ ঘোষণা করাটা আরো বেশি ইনএভিটেবল ছিল এবং তখন যুদ্ধটা শুরু হয়ে যায়। বুঝতেই পারছেন, তাহলে সার্বিয়ার উপরে যুদ্ধ শুরু করলো কে? অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের ব্যাকআপে কে ছিল? জার্মানি। আর সার্বিয়ার ব্যাকআপে কে? সার্বিয়ার ব্যাকআপে ছিল হচ্ছে রাশিয়া। তো বিশ্বযুদ্ধগুলোর ক্ষেত্রে মাথায় রাখবেন, যেই পক্ষটা যুদ্ধ শুরু করছে তাদেরকে আমরা বলছি অক্ষ শক্তির দেশ, বা ইংলিশে এদেরকে অ্যাক্সিস বলা হয় বা সেন্ট্রাল ওয়ার্ল্ডও বলা হয়। আর আপনি যারা যুদ্ধে পরবর্তীতে ডিফেন্ড করতে আসছে বা তাদের পক্ষ নিচ্ছে যারা, তাদেরকে আমরা বলছি মিত্র শক্তির দেশ, বা তাদেরকে আমরা অ্যালাইড কান্ট্রিজও বলতে পারি। তো মিত্র শক্তির দেশ, তাহলে বুঝতেই পারছেন যুদ্ধটা শুরু হলো অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য থেকে, তাহলে তারা অক্ষ শক্তির দেশ। সার্বিয়াতে অ্যাটাক করা হলো, তারা মিত্র শক্তির দেশ। তাহলে সার্বিয়াকে সাপোর্ট করতে আসলো রাশিয়া, রাশিয়াও মিত্র শক্তির দেশ। আবার এইদিকে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের ব্যাকআপ হিসেবে ছিল হচ্ছে জার্মানি, তাহলে জার্মানি হচ্ছে অক্ষ শক্তির দেশ। তাহলে বুঝতেই পারছেন যে মানে একটা সিলি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুরো বিশ্বের মধ্যে একটা যুদ্ধের সূত্রপাত ঘটে গেল। তো আমি আমার কথাতে আবার ফিরে যাই, সিলি কথাটা এ কারণে বললাম যে ডেফিনেটলি যে মারা গিয়েছিলেন যুবরাজ, সেটা তার দেশের জন্য, তার পরিবারের জন্য ব্যাপারটা মোটেও সিলি না, এটা অনেক সিগনিফিকেন্ট একটা ঘটনা, অনেক মর্মাহত হওয়ার মতো একটা ঘটনা। কিন্তু পুরো বিশ্বে যুদ্ধ শুরু করে দেওয়ার মতো ঘটনা কিনা, সেই প্রসঙ্গে বলা হয়েছে বেশ সিলি একটা ঘটনা, যে দুটো দেশের ভিতরে একটা অভ্যন্তরীণ বিষয় যেটাকে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমেই হয়তো মিটিয়ে ফেলা সম্ভব হতো, কিন্তু না, সেটার জন্য একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধ। তার মানে বুঝতেই পারছেন যে মূল কারণ এটা ছিল না যে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজকে হত্যা করা হয়েছে। সবাই একটা ছোট্ট একটা ইস্যুর জন্য অপেক্ষা করছিল কিভাবে একে অন্যের সাথে সংঘাতে জড়ানো যায়, যাতে পরবর্তীতে নিজেদের স্বার্থ আরো বেশি সেই মানে স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম চালানো যায় আর কি। তো বিশ্বযুদ্ধের শুরু হলো এভাবে। তাহলে চলে যাই আমরা আমাদের স্লাইডে কি লেখা। উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব, অস্ত্র প্রতিযোগিতা, আন্তর্জাতিক নৈরাজ্য ইত্যাদি প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ হলেও এর সূচনা ঘটে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্দের হত্যার মাধ্যমে। তিনি অস্ট্রিয়ার যুবরাজ যেটা বলছিলাম, তখন কিন্তু অস্ট্রিয়া ছিল না, তখন ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যে যুবরাজ ডিউক ফার্ডিনান্দ, তাকে হত্যার মধ্য দিয়ে কত সালে ঘটে? 1914 সালের 28 জুন। তিনি সার্বিয়াতে ঘুরতে গিয়েছিলেন। কোথায়? এই তো সার্বিয়া। যুবরাজ ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিয়া আততায়ীর গুলিতে নিহত হলে তার সূত্র ধরে ঠিক 1 মাস পরে 28 জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বিশ্বযুদ্ধের আকার ধারণ করে। হ্যাঁ, যুদ্ধে মৃতের সংখ্যা প্রায় 1 কোটিতে দাঁড়ায় এবং আহত হয় প্রায় 2 কোটি মানুষ। তো এখানে একদম যুদ্ধের প্রেক্ষাপট থেকে শুরু করে ফলাফল পর্যন্ত বলা আছে। ফলাফল তো আমরা জানি, কিন্তু আমি এখন আলোচনা করব না, ফলাফল আলোচনায় পরে যাচ্ছি। তাহলে যুদ্ধের সূত্রপাতটা আমরা বুঝলাম। তো এখন দেখেন যে প্রধান অক্ষ শক্তির দেশ, প্রধান মিত্র শক্তির দেশ, ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যুদ্ধটা শুরু করেছিল কে? অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এটাকে আলাদা করে লেখা আছে, এবং সেই সাথে জার্মানি, দুজনের কথা আমরা জানি। এদিক থেকে সার্বিয়া প্রথমে, সার্বিয়ার পাশাপাশি আসে রাশিয়া। তো এখন আমাদের মেইন কনসার্নটা কোথায়, যে ভাইয়া যে বুঝলাম ঠিকই আছে যে অস্ট্রিয়া আর সার্বিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে, এটা তো লেজিট, যুদ্ধ হওয়াটাই স্বাভাবিক। এটাও না হয় বুঝলাম যে বাংলাদেশের সাথে কিছু হলে ইন্ডিয়া হয়তো সাপোর্ট করতে আসবে, তেমনি অস্ট্রিয়ার সাথে কিছু হয়েছে জার্মানি তাদেরকে সাপোর্ট করতে গেছে, সার্বিয়ার কিছু হয়েছে রাশিয়া সাপোর্ট করতে গিয়েছে। কিন্তু বাকি দেশগুলোর স্বার্থ আসলে কোথায় ছিল? বাকি দেশগুলোর স্বার্থ ছিল, জার্মানির কথা যদি বলি, জার্মানি তো আসলে ওই একটা সুযোগের অপেক্ষায় ছিল, কখন সুযোগটা আসবে এবং তার অপোজিট পোলে যে দেশগুলো আছে তাদের সাথে কিভাবে আক্রমণে তারা যেতে পারে। তো সেম জিনিসটা হয়েছিল, যে আমি বুঝার সুবিধার্থে, আমি খুব ভালো ম্যাপ আঁকতে পারি না, বুঝার জন্য ম্যাপ দেখারও দরকার নেই। খুব সহজ করে চিন্তা করেন, ধরেন এইখানে আপনার হচ্ছে ফ্রান্সের অবস্থান। হ্যাঁ, ফ্রান্সের অবস্থান। এইখানে হচ্ছে জার্মানির অবস্থান। এইখানে হচ্ছে বেলজিয়ামের অবস্থান।
তারপর এখানে হচ্ছে ব্রিটেন আছে ওইদিকে। তো এখন কিভাবে বাকিরা যুদ্ধে জড়ায় পড়ছে? এখন ফ্রান্স এবং রাশিয়া, তারা কিন্তু সে সময় মিত্র দেশ ছিল। তো এখানে ফ্রান্সের যে বর্ডারে ফ্রান্স এবং জার্মানি, সেখানেও কিন্তু উত্তেজনা ছিল। তো জার্মানি সেই উত্তেজনাটাকে নিউট্রাল করার জন্য এখান থেকে ফ্রান্সের সাথে কিন্তু অ্যাটাকে জড়ায় পড়ে, এবং ফ্রান্সও ইভেনচুয়ালি মিত্রশক্তির একটা দেশ হিসেবে যোগ দেয়। ফ্রান্সের পার্টটা বুঝলাম, যেহেতু জার্মানির বর্ডার কান্ট্রি ফ্রান্স এবং সেই সাথে ফ্রান্সের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো ছিল, সেই সুবাদে ফ্রান্স যুদ্ধে জড়িয়ে পড়ে। কিন্তু জার্মানি দেখতে পাচ্ছিল যে ফ্রান্স সরাসরি জার্মানি বর্ডারে বেশ কিছু ট্রুপস বা সেনাবাহিনী ডিপ্লয় করে রেখেছে। তো এইটাকে বাইপাস করার সুযোগ কি? বাইপাস করার সুযোগ ছিল মাঝখানে বেলজিয়াম। তো জার্মানি কি করে, এখানে ফ্রান্সের কোনো সেনাবাহিনী কিন্তু এই বেলজিয়ামের বর্ডারে ছিল না। তো জার্মানি বেলজিয়াম হয়ে ফ্রান্সে অ্যাটাক করে। তো বেলজিয়ামে অ্যাটাক করার সময় বেলজিয়ামও সেটাকে প্রতিহত করতে আসে, এবং বেলজিয়ামের সাথেও সেখানে জার্মানির যুদ্ধ শুরু হয়ে যায়। তার মানে বেলজিয়ামও কিন্তু সরাসরি যুদ্ধে জড়ায় পড়ে। তাইলে আমরা কি দেখলাম? আমরা রাশিয়াকে জড়াতে দেখলাম, তারপরে আমরা দেখলাম ফ্রান্স কিভাবে জড়িয়ে পড়েছে। এবং ফ্রান্সকে আক্রমণ করার জন্য জার্মানির একটা টেকনিক ছিল বেলজিয়াম হয়ে যাওয়া। প্রথমে জার্মানি ভেবেছিল বেলজিয়াম হয়তো কোনো বাধা দিবে না, তারা হয়তো মানে খুব ইজিলি ওখান দিয়ে জার্মান সৈন্য পার হয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা করে দিবে। কিন্তু না, জার্মানির ধারণাকে ভুল প্রমাণিত করে বেলজিয়াম ওখানে হচ্ছে ওই অ্যাটাকটাকে প্রতিহত করার চেষ্টা করে, এবং তারপরে বেলজিয়ামও যুদ্ধে জড়ায় পড়ে। তার মানে বেলজিয়াম শুরুতে নিউট্রাল ছিল, কিন্তু এর পরবর্তীতে সরাসরি কিন্তু তারা প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়। তাহলে চারটা দেশের অংশগ্রহণ দেখলাম। এর পরবর্তীতে এখান থেকে ব্রিটেনের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়, এবং একই সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় পড়ে। কিভাবে? যে মাঝখানে কিন্তু সমুদ্রপথ, এখানে এই সমুদ্রপথ দিয়ে যখন হচ্ছে জার্মানি তাদের নৌবহরের তৎপরতা চালাচ্ছে বা মহড়া চালাচ্ছে, এই সময় বেশ কিছু জাহাজে, যাত্রীবাহী জাহাজে অ্যাটাক করে যাচ্ছে। এর মধ্যে একটা যাত্রীবাহী জাহাজ ছিল যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই জাহাজে অ্যাটাক করার পরবর্তীতে মার্কিন সাধারণ অনেক যাত্রী, অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পরে মার্কিন যুক্তরাষ্ট্র আর থেমে থাকেনি, তারাও সরাসরি জার্মানির এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করে। আর এইদিকে তো হচ্ছে ব্রিটেন, যেহেতু ফ্রান্স এবং বেলজিয়াম এদের মিত্র দেশ, এদের সাথে তো ইতিমধ্যেই জার্মানি যুদ্ধে জড়ায় পড়ছে। তাহলে এই প্রত্যেকটা দেশ কিন্তু যুদ্ধে চলে আসলো। এখানে মোটিভ ছিল কার? আরো ভালো করে বুঝি। ক্লিয়ার মোটিভ ছিল সার্বিয়ার, যে তার জন্য যুদ্ধ, মানে কি বলে, তার উপরে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই যুদ্ধকে প্রতিহত করতে হবে। এরপর সার্বিয়াকে অ্যাটাক করার জন্য মানে উইলিংলি এখানে রাশিয়া, এবং রাশিয়া আছে দেখে পরবর্তীতে যুক্তরাজ্য এবং ফ্রান্সও কিন্তু যুদ্ধে অংশ নেয়। কিন্তু যুদ্ধের সময় শুরুতে নিউট্রাল ছিল যুক্তরাষ্ট্র এবং বেলজিয়াম। জার্মানি নিজের ভুলে এই দুটো দেশকে যুদ্ধে দ্বারা টেনে নিয়ে আসে। বুঝতে পারলাম বেলজিয়ামকে কিভাবে, বেলজিয়ামের উপর দিয়ে অ্যাটাক করতে না গেলে বেলজিয়াম যুদ্ধে আসতো না, এবং দ্বিতীয়ত মানে এলোপাথারি ভাবে সবগুলো জাহাজে আক্রমণ না চালালে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ভিকটিম হতো না, উল্টো তারাও যুদ্ধ ঘোষণা করতো না। তাহলে এইভাবে এতগুলো মিত্রশক্তির দেশ আসলে যুদ্ধে জড়ায় পড়ে। আর এই দিকে আমরা দেখতেছি তুরস্ক। তখন তুরস্ক নামে কোনো দেশ ছিল না, তখন ওটাকে বলা হতো অটোমান এম্পায়ার, অটোমান সাম্রাজ্য, বা বাংলা যেটাকে আমরা ওসমানীয় সাম্রাজ্য বলি। তো অটোমান এম্পায়ার পরবর্তীতে ভেঙে যে কিছু দেশ গঠিত হয়, তার ভিতরে মেজর দেশটা ছিল হচ্ছে তুরস্ক। বুঝার সুবিধার্থে এখানে তুরস্ক দেয়া আছে, বাট আমাদের জেনে রাখতে হবে প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্ক নামে কোনো দেশ ছিল না, এটাকে অটোমান এম্পায়ার বা ওসমানীয় সাম্রাজ্য বলা হয়। ওকে, খুব ভালো কথা। তো এই তুরস্ক এখান থেকে কোথা থেকে আসলো? যে বুঝলাম যে জার্মানি, অস্ট্রিয়ান হাঙ্গেরি, বা এটা তো ইউরোপের মধ্যে হচ্ছে, অটোমান এম্পায়ার মিডল ইস্টের একটা মানে সাম্রাজ্য ছিল। তাদের এখানে ইনসেনটিভটা কি? তাদেরও ইনসেনটিভ, যুদ্ধের শুরুতে তুরস্ক নিউট্রাল ছিল, তাদের যুদ্ধের ডানে বামে কোনো দিকে যাওয়ার ইচ্ছা ছিল না। বাট কি হয়েছে পরবর্তীতে? যুদ্ধের সময় দুইটা ঘটনা ঘটে। একটা ঘটনা হচ্ছে প্রথমত, আহ অটোমান সাম্রাজ্য অলরেডি জার্মানির থেকে বেশ কিছু যুদ্ধ জাহাজ কিনে নেয়। এই যুদ্ধ জাহাজগুলো তখনও অটোমান সাম্রাজ্যের কাছে যে পৌঁছায়নি। এটা কৃষ্ণ সাগর অতিবাহিত হচ্ছে জার্মান কিছু নাবিকদের দিয়ে। তো ওই সময় হুট করে যে রাশিয়ার অধ্যুষিত যে অঞ্চল, সেই অঞ্চলে জার্মানি ও দুটো জাহাজ দিয়ে আক্রমণ চালায় দেয়। এরপরে রাশিয়া সরাসরি যখন যুদ্ধ ঘোষণা করে, তখন তুরস্কের আর ব্যাকফুটে থাকার কোনো সুযোগ নাই, তাদেরকেও আসলে অ্যাক্টিভলি যুদ্ধে জড়াইতে হয়, কারণ ওই জাহাজ দুইটার মালিকানা কিন্তু অটোমান সাম্রাজ্যের কাছে ছিল। তো অটোমান সাম্রাজ্যের নাম ইতিমধ্যে জড়াই গেছে, এটা এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয়, ওই সময়ে জার্মানির সাথে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, ঠিক ওই সময় জার্মানির সাথে অটোমান সাম্রাজ্যের একটা গোপন একটা সামরিক চুক্তি স্বাক্ষর করা হয়, যেখানে হচ্ছে দুটি দেশ একমতে পৌঁছায়
মানে এক দেশ মানে দুইটি দেশের কোনো একটি দেশ যদি তৃতীয় কোনো শক্তি দ্বারা কখনো আক্রমণের শিকার হয়, তাহলে একে অন্যকে সাহায্য করবে এবং সেই আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করবে। তাই ওই চুক্তির নোবেল কজ থেকে অটোমান সাম্রাজ্য বা তুরস্ক যেটাই বলি না কেন, তারাও কিন্তু পরবর্তীতে এই যুদ্ধে যোগ দেয়। তাহলে আমরা দেখতে পারলাম যে প্রধান মিত্র শক্তির দেশ কারা, প্রধান অক্ষ শক্তির দেশ কারা। এটাও হালকাভাবে বোঝার চেষ্টা করলাম আসলে কোন দেশ কেন অংশ নিল যুদ্ধে। এখন এই যুদ্ধের পরবর্তীতে ফলাফল আসলে কি ছিল সেদিকে যাব, তার আগে দেখে নেই যুদ্ধের সময়ে বিভিন্ন দেশের প্রধান কারা ছিলেন। এখান থেকে মাঝে মধ্যেই প্রশ্ন আসে। তখন রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। জার বলতে কি বোঝায়, যে বিশ্বের বিভিন্ন দেশের দেশ প্রধানকে কিন্তু এক এক নামে ডাকা হয়। কোথাও সুলতান, কোথাও বাদশাহ, কোথাও সম্রাট, কোথাও রাজা, কোথাও খলিফা। তেমনি ভাবে রাশিয়ার যিনি হচ্ছে রাজা তাকে বলা হয় জার। তখনকার রাশিয়ার রাজা ছিলেন জার দ্বিতীয় নিকোলাস। ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন লয়েড জর্জ। ফ্রান্সের নেতা ছিলেন পয়েকার দ্বিতীয় উইলিয়াম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি সামরিক বাহিনীর প্রধান ছিলেন জেনারেল ফস। তো এখন পরবর্তীতে যুদ্ধে কি হয় আমরা কিন্তু মোটামুটি সবাই জানি। প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে জার্মানি আসলে মানে ব্যাপকভাবে পরাজিত হয়। পরাজিত হওয়াটা খুবই স্বাভাবিক, আপনি দেখতে পাচ্ছেন ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং ইউএসএ তারা কিন্তু একদিকে আছে। বিশ্বের একটা মেজর ফোর্স যখন একদিকে, তখন জার্মানির পক্ষে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের তো নিজের অবস্থাই ভালো না, কারণ মানে সেই সাম্রাজ্যটা ভঙ্গুর অবস্থা, এবং পাশাপাশি অটোমান সাম্রাজ্য তাদের যে প্রভাব প্রতিপত্তি সেটা শেষ পর্যায়ে চলে আসছে। অটোমান সাম্রাজ্য একদম ভাঙার মানে দৌড় মানে দ্বার প্রান্তে। অটোমান সাম্রাজ্য হয়তো এটা ভেবেছিল যে এই যুদ্ধে কোনোভাবে যদি জার্মানি জিতে যায় তাহলে এই সাম্রাজ্য হয়তো আরো সাস্টেইন করতে পারবে, কিন্তু আফসোসের বিষয় সেটা হয় নাই। এটাও তাদেরকে অনেক ইনসেন্টিফাই করেছিল যাতে হচ্ছে তারা যুদ্ধে অংশগ্রহণ করে। অটোমান সাম্রাজ্যের মেইন মোটিভ ছিল এটা, যে যুদ্ধটা জিতলে আমরা নিরাপদ থাকবো, আমাদের সাম্রাজ্য হয়তো আরো টিকে থাকবে, কিন্তু সেটা হয়নি। তো এই বিশ্বযুদ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বিশ্বযুদ্ধের আকার ধারণ করে। আমরা দেখলাম যুদ্ধের প্রধান অক্ষশক্তি জার্মানি পরাজিত হলে ভার্সাই চুক্তির শর্তানুসারে জার্মানিকে বিপুল এলাকা ও সাম্রাজ্য ছেড়ে দিতে হয়। তো যুদ্ধের ফলাফল তো আমরা জানি, যে যুদ্ধের ফলাফলটা হচ্ছে আমরা দেখলাম অক্ষশক্তির যারা দেশ তারা পরাজিত হলো। জিতলো কারা? জিতলো হলো মিত্র শক্তির দেশ। তার মানে জার্মানি, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য, পুরো মানে তিনটা পক্ষ মিলে যে অক্ষশক্তিটা গঠিত হয়েছিল তারা সবাই আত্মসমর্পণ করে এবং যুদ্ধের সমাপ্তি ঘটে। তো এখন ইম্পর্টেন্ট কিছু তারিখ দেখে নেই। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো 28 জুলাই 1914 সালে, কিন্তু শেষ হয় 11 নভেম্বর 1918 সালে। যুদ্ধের প্রধান কারণ ছিল জার্মানির উগ্র জাতীয়তাবাদ নীতি। দেখেন, একটু আগে কিন্তু আমরা আলোচনা করলাম যে যুদ্ধের সূচনাটা হয়েছিল ডিউক ফার্দিনান্দের হত্যাকাণ্ডের কারণে, কিন্তু বিশ্বব্যাপী মানুষ কেউই আসলে মনে করে না যে শুধুমাত্র ডিউক ফার্দিনান্দের মৃত্যুই এই বিশ্বযুদ্ধের সূচনা করেছিল। রাদার মানুষ মনে করে যে জার্মানি ছিল, যে জার্মানি হচ্ছে সবসময় উস্কিয়ে দিয়েছে। হয়তো অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ হয়তো ঘোষণা করতো না, কিন্তু তাদেরকে উস্কে দিয়েছিল জার্মানি এবং জার্মানদের যে উগ্র জাতীয়তাবাদ সেটা। এ কারণেই হয়তো যুদ্ধটা শুরু হয়েছে। দেন এগেইন ইতিহাসের ঘটনা কি হয়েছিল আমরা 100% শিওর হয়ে বলতে পারি না। অ্যাজাম্পশন করা হয়, হাইপোথেটিক্যালি আমরা বলতে পারি এটা হয়তোবা প্রধান কারণ হয়ে থাকতে পারে। তো যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় কবে? 1917 সালে। দেখতেই পাচ্ছেন, একটু আগে বলেছিলাম আমি যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে শুরু থেকে ছিল না, অনেক পরবর্তীতে তারা, দেখেন যুদ্ধ শুরু হলো 14 সালে, তারা যুদ্ধে যোগ দিল 1917 সালে জার্মানির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার মাধ্যমে। লিগ অফ নেশনস প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে গঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 11 নভেম্বর 1918 সালে। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় একই দিনে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘটে 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে। হ্যাঁ, আর ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 28 জুলাই 1919 সালে। ভার্সাই হচ্ছে একটা শহরের নাম, ফ্রান্সের একটা শহর হচ্ছে ভার্সাই, সেখানে এই যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয় এবং আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হওয়ার পর 1919 সালে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তি ঘটে। তো দেখেন, যে বিষয়টা বুঝতে হবে যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে, নো ডাউট। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কবে, এটা যদি প্রশ্ন আসে উত্তর হবে 1918। যদি প্রশ্ন আসে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিল কবে, তাহলে উত্তর হবে 1919। আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। এখন যুদ্ধের ফলাফলগুলা কি কি? যুদ্ধের ফলাফলগুলো আমাদের এখন একটু ভালো মতো বুঝতে হবে, যে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলের কারণেই কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়। তো এর মাঝখানে কিছু আমাদের এখানে
টার্ম আছে, টার্মগুলো একটু বোঝার চেষ্টা করি, তাহলে ফলাফলটা বুঝতে পারবো। পিস ডিক্রি, হ্যাঁ, ডিক্রি, পিস মানে শান্তি, আর ডিক্রি, ডিক্রি মানে হচ্ছে কোনো অফিসিয়াল অর্ডার বা অফিসিয়াল কোনো ঘোষণা, তাহলে পিস ডিক্রি মানে হচ্ছে শান্তি ঘোষণা। তো প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে এর মাঝখানেই কিন্তু রাশিয়াতে আরেকটা বিপ্লব চলছে, ভ্লাদিমির ইলিচ লেনিন, তিনি কিন্তু রুশ বিপ্লবের যিনি নেতৃত্ব দানকারী, তিনি ছিলেন সেই রুশ বিপ্লবের নেতৃত্ব দানকারী মহান নেতা। তো লেনিন যখন রুশ বিপ্লবে মোটামুটি সফলতার দোরগোয়ারে পৌঁছে গিয়েছেন, তখন তিনি এক কৃষক সম্মেলন থেকে ঘোষণা দেন যে মানে আমাদের শান্তি প্রয়োজন, এবং রাশিয়াকে যুদ্ধের থেকে নাম প্রত্যাহার করারও তিনি ঘোষণা দেন। এখানে দেখি কি লেখা আছে, ভ্লাদিমির ইলিচ লেনিন যুদ্ধ পরবর্তী সময় শান্তি প্রতিষ্ঠার জন্য 1917 সালে এক কৃষক সম্মেলন থেকে যুদ্ধ থেকে রাশিয়ার যে নাম সেটা প্রত্যাহারের প্রস্তাব আনেন, তাই এটাকে পিস ডিক্রি বলা হয়। এবং পরবর্তীতে যে জাতিপুঞ্জ গঠিত হয় বা লিগ অফ নেশনস, আমরা জানি জাতিসংঘ গঠন করার আগে সিমিলার আরেকটা অর্গানাইজেশন ছিল যেটাকে আমরা বলি লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। এই জাতিপুঞ্জ কিন্তু এই ঘটনার প্রেক্ষিতেই গঠিত হয়, এবং জাতিপুঞ্জ ঘটনার আরো প্রেক্ষাপটে ছিল উড্রো উইলসনের 14 দফা দাবি। উড্রো উইলসনের 14 দফা দাবির ভিত্তিতে কিন্তু পরবর্তীতে জাতিপুঞ্জ গঠিত হয়। তো এই 14 দফা দাবি আসলে কি ছিল? 14 দফা দাবির ভিতরে ছিল পৃথিবীর দেশগুলোর ভেতরে হচ্ছে একটা ওপেন এবং ট্রান্সপারেন্ট ট্রেড ব্যবস্থা থাকবে। তারপরে হচ্ছে কি বলে, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আমরা যে দেখি ডিসপ্যারিটি আছে, যে বৈষম্য আছে, বড় দেশগুলো বেশি লাভ পায়, ছোট দেশগুলো কম লাভ পায়, এই বৈষম্যটাকে কমিয়ে আনা হবে। এবং সেই সাথে বিভিন্ন সাম্রাজ্যের স্বাধীনতার কথা বলা হয়েছে, যে অমুক সাম্রাজ্য থাকবে না, অমুক জায়গা সার্বভৌমত্ব পাবে, অমুক দেশ স্বাধীন হয়ে যাবে। মোট কথা পুরো বিশ্বের মেজর মেজর কিছু কারণগুলোকে উড্রো উইলসন তার 14 দফার ভিতরে ইনক্লুড করেন, যার ভিত্তিতে আসলে পরবর্তীতে জাতিপুঞ্জ গঠিত হয়। ওকে, এরপরে আসতেছে বেলফোর ঘোষণা। এখানে একটু সময় নিব এবং খুব ভালো করে বুঝতে হবে বেলফোর ঘোষণার উপরে আজকের লেকচারের অনেক কিছু ডিপেন্ড করছে, এবং এই সাথে বেলফোর ঘোষণা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভালো করে বুঝেন যে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে, তো যখন যুদ্ধের একদম পিক টাইম চলছে ওই সময়ে ব্রিটেনকে গ্লিসারল সাপ্লাই দিত হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম সাপ্লাই দিত গ্লিসারল। গ্লিসারল কি কাজে ব্যবহার করা হয়? যুদ্ধের সময় যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলোতে যাতে মরিচা না ধরে, অস্ত্রগুলো যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য অস্ত্র সংরক্ষণের জন্য গ্লিসারল ব্যবহার করা হতো। তো হুট করে বেলজিয়াম এই সাপ্লাইটা বন্ধ করে দেয়। তখন ব্রিটেন তো একটু মানে ভড়কে যায় যে এখন মানে যুদ্ধের মাঝখানে গ্লিসারল না পেলে আমরা তো সামরিকভাবে পিছায় পড়বো, যুদ্ধে হেরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো ওই টাইমে একজন ইহুদি কেমিস্ট ছিলেন যার নাম হচ্ছে চাইম ওয়াইজম্যান। ইহুদি একজন রসায়নবিদ, কি নাম বললাম, চাইম ওয়াইজম্যান। তিনি অ্যাসিটন নামে একটা ফর্মুলা আবিষ্কার করলেন, অ্যাসিটন। এই অ্যাসিটন গ্লিসারলের বিকল্প হিসেবে কাজ করে। তার মানে গ্লিসারলের সাপ্লাই বন্ধ হয়ে গেলেও আপনি অ্যাসিটন দিয়ে সিমিলার সার্ভিসটা বা সিমিলার কাজটা আপনার হয়ে যাবে। তো এই চাইম ওয়াইজম্যান ব্রিটেনের কাছে তার এই ফর্মুলাটা দেন। তো ব্রিটেন সরকার তো খুশি হয়ে যায়, বিশ্বযুদ্ধ তো জিতেও যায় মিত্রশক্তির দেশগুলো। এর পরবর্তীতে চাইম ওয়াইজম্যানকে বলা হয়, তুমি যে এত বড় উপকার করলে আমাদেরকে, এই উপকারের বিনিময়ে তুমি কি চাও? চাইম ওয়াইজম্যান বললেন যে ইহুদিদের জন্য পৃথিবীতে তো কোনো দেশ নাই, আমি ইহুদিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র চাই। তখন ব্রিটেন বলে ওকে, তোমার কথা রাখা হবে। তো এইটার ভিত্তিতেই যে ঘোষণাটা দেয়া হয় সেটাকে বলা হয় বেলফোর ঘোষণা। আমার কথা তো শুনলাম, এবার দেখি স্লাইডে কি লেখা আছে। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে ব্রিটিশরা যখন প্রায় পরাজয়ের দ্বারপ্রান্তে, তখন ইহুদি বিজ্ঞানী চাইম ওয়াইজম্যানের অ্যাসিটন নামক বিস্ফোরকের আবিষ্কার ব্রিটিশদের নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেছিল। এর পুরস্কার স্বরূপ চাইম ওয়াইজম্যানকে 1917 সালে লন্ডনে এক সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে ওয়াইজম্যান প্যালেস্টাইনে ঈশ্বরের প্রমিস অনুযায়ী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন। এই দাবির প্রেক্ষিতেই তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর, তার নাম ছিলেন বেলফোর, ব্রিটিশ ইহুদি যাজক রথচাইল্ডকে উদ্দেশ্য করে প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যবস্থা গ্রহণের জন্য যে পত্রে লিখেন তাই ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত। পত্রটি বর্তমানে সংরক্ষিত আছে ব্রিটিশ লাইব্রেরিতে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় বেলফোর ঘোষণার 31 বছর পর, 1948 সালে। তাহলে বুঝতে পারছেন বর্তমানে আমাদের যে আলোচ্য বিষয় ইসরায়েল এবং প্যালেস্টাইন ইস্যু, তার একটা অন্যতম সূচনা লগ্ন ছিল বেলফোর ঘোষণা। বেলফোর ঘোষণাটা দেয়া হলো কবে? 1917 সালে। পররাষ্ট্র সচিব বেলফোর্ড ছিলেন, তিনি হচ্ছে রথ চাইল্ডকে উদ্দেশ্য করে একটা চিঠি লেখেন। রথ চাইল্ড আবার কে ছিলেন? তিনি ছিলেন ইহুদি একজন যাজক।
তিনি ছিলেন রথচাইল্ড, তার উদ্দেশ্যে লেখা চিঠিটাই বেলফোর ঘোষণা নামে পরিচিত। এই বেলফোর ঘোষণাতে বলা হয়েছিল যে মানে ঐতিহাসিকভাবে ইহুদিরা একসময় বসবাস করতে হচ্ছে ফিলিস্তিন বা প্যালেস্টাইনে। তো পরবর্তীতে যখন ফিলিস্তিনি মানে ফিলিস্তিন মুসলমানদের দ্বারা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল, ইহুদিরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় চলে গেল, তখন চাইম ওয়াইজম্যান বললেন যে তিনি ইহুদিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র চান। তো সেই রাষ্ট্রটা কোথায় হবে? সেটা হবে হচ্ছে প্যালেস্টাইনে। সেই প্যালেস্টাইনে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার প্রমিস নিয়েই কিন্তু এই বেলফোর ঘোষণাটা দেয়া হয়। কিন্তু 1917 সালের সাথে সাথেই কিন্তু ইসরায়েল নামক স্বাধীন রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয় নাই। 17 সালের পর থেকে আস্তে আস্তে প্যালেস্টাইনে ইহুদি মানুষের মানে আসা যাওয়ার সংখ্যাটা বাড়তে থাকে, এবং একসময় যখন একটা নোটেবল অ্যামাউন্টের মানে ইহুদি দ্বারা প্যালেস্টাইন অধিষ্ঠিত হয়ে যায়, তখন 1948 সালে যে প্যালেস্টাইনকে দ্বিখণ্ডিত করে একটা অংশ দিয়ে দেওয়া হয় হচ্ছে ইসরায়েলকে। ওই ঘটনা হয়তো আমরা আজকে একটু পরে জানবো। কিন্তু এই ঘটনার সূচনা লগ্ন ছিল প্রথম বিশ্বযুদ্ধের মাঝখানে এই বেলফোর ঘোষণার মাধ্যমে। বুঝলাম তাহলে আমরা পিস ডিক্রি বুঝলাম এবং সেই সাথে বেলফোর ঘোষণাও বুঝলাম। এরপর আসে হচ্ছে 14 দফা। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে 1918 সালে 8 জানুয়ারি মার্কিন কংগ্রেসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধে বন্ধে করণীয় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য 14টি দফা উত্থাপন করেন, যেটা নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, 14 পয়েন্টস বা 14 দফা। এই 14 দফার ভিতরে প্রথম দফাটা ছিল শান্তিপূর্ণ ও উন্মুক্ত কূটনীতি। হ্যাঁ, পিসফুল ডিপ্লোমেসি এবং ওপেন, যেটা ট্রান্সপারেন্ট হবে। গোপন কোনো বৈঠক করে যে দুইটা দেশের ভিতরে আমরা তলে তলে এটা করতে চাই, আমাদের ভেতরেই থাকবে, বাইরে যাবে না, এইরকম ডিপ্লোমেসিতে যাতে আমরা না জড়াই। রাদার দুইটা দেশের ভিতরে মানে কি নিয়ে কথা হচ্ছে এটা যাতে ওপেন থাকে, বিশ্বের ভেতরে ডিপ্লোমেটিক রিলেশন গুলা যাতে ট্রান্সপারেন্ট এবং ওপেন হয়, সেটা বলা ছিল প্রথম দফাতে। এবং 14তম বা শেষ দফা ছিল হচ্ছে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা বা লিগ অফ নেশন, যেটা নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। এরপরে আসে হচ্ছে সেভার্স চুক্তি। সেভার্স চুক্তি কি? সেভার্স বা এটাকে মানে কি বলে, ফ্রান্সের ভাষায় সেভরেস এভাবে লেখা হয়, সেভার্স। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রান্সের একটা শহর, ঠিক শহর না, সাবারবান এরিয়া, উপশহর আর কি, প্যারিসের একটা উপশহর। অটোমান সাম্রাজ্যকে শাস্তি প্রদান এবং তুরস্কের আত্মসমর্পণ নিয়ে 1920 সালে ফ্রান্সের প্যারিসের সেভ্র শহর উপশহরে 13টি দেশ একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিটি সেভার্স চুক্তি নামে পরিচিত। এখানে বলা হয় সিরিয়া ও লেবানন ফ্রান্সের অধীনে থাকবে এবং ইরাক ও ফিলিস্তিন ব্রিটেনের অধীনে থাকবে। ওকে, আরো আলোচনা করব এটা নিয়ে। এর পরবর্তীতে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। ওই যে 14 দফা বা 14 পয়েন্টস এর উপর ভিত্তি করে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হলো কবে? 1919 সালে। জাতিপুঞ্জের মানে জাতিপুঞ্জ ঘটনার যাবতীয় কার্যক্রম 1919 সালে হয়ে যায়, আর তারা অফিসিয়ালি কার্যক্রম শুরু করে হচ্ছে 1920 সালে। বৈশ্বিক শান্তি রক্ষায় সর্বপ্রথম সংস্থা হলো জাতিপুঞ্জ, যেটি 14 দফার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়। এখন প্রথম বিশ্বযুদ্ধের আমরা মোটামুটি ফলাফলগুলো দেখলাম। কয়েকটা সাম্রাজ্যের পতন আছে, যুগোস্লাভিয়া রাষ্ট্র গঠন। তার আগে যে বিশ্বযুদ্ধ একটা শুরু হয়ে গেল, বিশ্বযুদ্ধ আমি অনৈতিকভাবে শুরু করলাম, বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, তার মানে যে সবকিছু শেষ, ব্যাপারটা এমন না। আমি ইচ্ছাকৃতভাবে যুদ্ধটা সংঘটিত করার জন্য আমাকে অবশ্যই একটা শাস্তি পেতে হবে বা আমাকে আইনের আওতায় আনতে হবে। সেটা কি? মানুষ হলে তো তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেই হয়ে যায়, বা সর্বোচ্চ শাস্তি বা কারাদণ্ড যে কোনো কিছু দেওয়া যেতে পারে বা অর্থদণ্ড। কিন্তু একটি রাষ্ট্রকে কিভাবে শাস্তির আওতায় আনা যেতে পারে, যেটা আমরা প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল দেখে বুঝতে পারবো। প্রথম বিশ্বযুদ্ধের মেইন কালপ্রিট হিসেবে ধরা হয় জার্মানিকে। তো প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পরবর্তীতে মিত্র শক্তির দেশগুলো মিলে জার্মানির কি পানিশমেন্ট হবে তারা ডিসাইড করে দেয়। পানিশমেন্ট গুলোকে যদি আমি খুব ইনফর্মালি বলি, প্রথম পানিশমেন্টটা ছিল হচ্ছে একটা মোটা অঙ্কের অর্থ জরিমানা হিসেবে দিতে হবে বা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। বুঝলাম, আচ্ছা ঠিক আছে, ফেয়ার ইনাফ, একটা বিশাল অ্যামাউন্টের যেটা দেওয়ার মতো ক্ষমতা জার্মানির কাছে ছিল না, কিন্তু জার্মানি না বলারও কোনো সুযোগ ছিল না। প্রথম কথা, একটা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে, 1 নাম্বার। দ্বিতীয়ত, জার্মানি তার নিজস্ব রাষ্ট্রের বাইরে যত জায়গায় তার কলোনি ছিল বা উপনিবেশিক শাসন ছিল, সব জায়গা থেকে তার সেনা প্রত্যাহার করে নিতে হবে, সব জায়গা থেকে শাসন উঠাই নিতে হবে। তার মানে জার্মানির নিজের দেশের বাইরে যত জায়গায় টেরিটরি ছিল, কলোনি ছিল, কি বলে টেম্পোরারি ট্রেড এরিয়া ছিল, সব জায়গাগুলো কিন্তু জার্মানিকে ছেড়ে দিতে হলো। ওকে, জার্মানির জন্য ফেয়ার ইনাফ। এখানেও কিন্তু শেষ না। 3 নাম্বার কথা, যে জার্মানির ভেতরেও কিছু এরিয়া ছিল, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা এরিয়া হচ্ছে রাইনল্যান্ড। সেই এরিয়াটাকেও হচ্ছে
ডিমিলিটারাইজ করতে হবে, ওখান থেকে মিলিটারি উঠায় নিতে হবে, এরকম বেশ কিছু শর্ত জার্মানির উপর চাপায় দেওয়া হয়। জার্মানি কিছু কিছু শর্তে আপত্তি জানায়, তখন মিত্রশক্তির দেশগুলো বলে আপত্তি জানানোর কোনো সুযোগ নাই, তুমি যদি না মানতে চাও তাইলে আমরা যুদ্ধ বিরতিতে যাব না, আমরা যুদ্ধ চালাতে থাকবো। বুঝতেই পারছেন, জার্মানি তো অলরেডি আত্মসমর্পণ করে নিচ্ছে, এখন যুদ্ধ চালানোর মতো অবস্থা তার মানে জার্মানির কাছে নাই। হয় আমাকে শর্তগুলো মানতে হবে, নাইলে আমাকে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করতে গেলে আমার যা আছে ওইটাও হারাবো, তার থেকে শর্তগুলো মেনে নেই। তার মানে জার্মানির অনিচ্ছা থাকা সত্ত্বেও, অপারগতা থাকা সত্ত্বেও জার্মানিকে ক্ষতিপূরণ সহ বিভিন্ন শর্ত মেনে নিতে হয়, যেটাতে শুধুমাত্র জার্মান সরকার বা জার্মান যে মানে রাজ- রাজ্য সেইটা না, বরঞ্চ পুরো জার্মানি যার সাধারণ মানুষ তারাই কিন্তু এটাতে আসলে মনক্ষুণ্ণ হয়েছিল যে এটা আসলে ইনজাস্টিস হয়ে যাচ্ছে জার্মানির জন্য। কিন্তু জার্মানির কপালে এটাই লেখা ছিল, জার্মানির ফাইনাল বা আলটিমেট ফেট ছিল এটা। শুধু সেটা না, এর সাথে সাথে বেশ কয়েকটা সাম্রাজ্যের পতন ঘটে। খুবই অবভিয়াস, যেহেতু অক্ষশক্তির দেশ ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, তার মানে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ভেঙে যাবে। অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের পতন ঘটে 1918 সালে, তার মানে সাম্রাজ্য ভেঙে যায়, দুইটা স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়, একটা হচ্ছে অস্ট্রিয়া এবং একটা হচ্ছে হাঙ্গেরি। বুঝলাম। প্রুশিয়া সাম্রাজ্যের পতন ঘটে, অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। যে অটোমান সাম্রাজ্য তো খুবই অবভিয়াস, তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল আর অটোমান সাম্রাজ্যের অবস্থাও ভালো না। ওই টাইমে অটোমান সাম্রাজ্য ভেঙে যায় এবং মিডল ইস্টে অনেক স্বাধীন দেশের সৃষ্টি হয়, এবং যেই স্বাধীন দেশগুলো কিন্তু আবার ইউরোপের মিত্রশক্তির দেশগুলো ভাগবটোরা করে নেয়, যেটা আমরা একটু আগে দেখলাম যে অটোমান সাম্রাজ্য পতনের পরবর্তীতেই যে দেশগুলো সৃষ্টি হয়, সিরিয়া এবং লেবানন, এটা ফ্রান্সের অধীনে চলে যায়। ইরাক এবং ফিলিস্তিন চলে যায় কার অধীনে? ব্রিটেনের অধীনে চলে যায় তখন। শুধু তাই না, রাশিয়ার জার সাম্রাজ্যেরও কিন্তু পতন ঘটে। কেন? তখন রুশ বিপ্লব হয়েছিল, যে লেনিনের কথা একটু আগে বলছিলাম, সেই লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব যেটাই বলি না কেন, সেই বিপ্লবের পরবর্তীতে রাশিয়ায় জার সাম্রাজ্য বা রাজতন্ত্রের পতন ঘটে, এবং পরবর্তীতে কিন্তু রাশিয়া একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, যাকে আমরা পরবর্তীতে সোভিয়েত নামে চিনি। তার মানে রাশিয়ার পূর্ব নাম সোভিয়েত ব্যাপারটা কিন্তু পুরোপুরি সঠিক না, রাশিয়া ঐতিহাসিকভাবে রাশিয়াই ছিল। মাঝখানে রাশিয়া এবং তার আশেপাশে কিছু অঞ্চল নিয়ে আমরা সেটাকে সোভিয়েত ইউনিয়ন নামে চিনতাম। সেই সোভিয়েত ইউনিয়নের জন্ম হয় ঠিক এর পরবর্তীতে, যখন রাজতন্ত্রের পতন ঘটে, লেনিন ক্ষমতায় আসে, তার পরপরই রাশিয়া কনভার্ট হয়ে হয়ে যায় হচ্ছে সোভিয়েত ইউনিয়নে। বুঝলাম, বেশ কয়েকটা সাম্রাজ্যের পতন ঘটলো এবং সেই সাথে যুগোস্লোভিয়া রাষ্ট্রের গঠন হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর খনিজ সম্পদে পরিপূর্ণ সামরিক শক্তিহীন বলকান অঞ্চলের রাষ্ট্রগুলো নিরাপত্তাহীনতায় থাকতো। বলকান জিনিসটা কি? বলকান একটা পাহাড়ের নাম। এই পাহাড়ের আশেপাশে বেশ কিছু রাষ্ট্র আছে, যেগুলোকে বলকান রাষ্ট্র বলা হয় সাধারণত। মানে ইউরোপের একটা কোনার দেশগুলো, এই দেশগুলো আসলে নিরাপত্তাহীনতায় থাকতো। তো প্রত্যেকটা যদি আলাদা স্বাধীন দেশ হয়ে যাইতো, তাহলে তাদের জন্য ব্যাপারটা আরো ডিফিকাল্ট। এই জন্য এদেরকে নিয়ে একটা কম্বাইন্ড একটা টেরিটরি করা হলো, যেটাকে আমরা যুগোস্লাভিয়া বলি। আন্তর্জাতিক সম্প্রদায় 1918 সালে বলকান অঞ্চলে সামরিক শক্তিহীন ক্ষুদ্র 7টি রাষ্ট্র নিয়ে একটি সোশ্যালিস্ট ফেডারেল রিপাবলিক অফ যুগোস্লোভিয়া বা যুগোস্লাভিয়া নামে একটি রাষ্ট্র গঠন করে দেয়। 1992 সালে তা আবার ভেঙে গিয়ে প্রথমে 5টি এবং পরবর্তীতে আরো 2টি সহ মোট 7টি প্রজাতন্ত্র করা হয়। ঠিক আছে। তো যখন থেকে সমাজতান্ত্রিক ধারণাটা পপুলার হওয়া শুরু করলো, ওই লেনিনের ক্ষমতা আসার পর থেকে সোভিয়েত ইউনিয়নের গঠন, ঠিক একই সময়ে এই 7টি সামরিক শক্তিবিহীন রাষ্ট্রকে নিয়ে আমরা দেখলাম সোশ্যালিস্ট ফেডারেল রিপাবলিক অফ যুগোস্লোভিয়া গঠিত হলো। এই প্রত্যেকটা জিনিস ছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আফটারম্যাথ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধকে আমরা যদি সংক্ষেপে সামারাইজ করি, প্রথম বিশ্বযুদ্ধ, যুদ্ধ শুরুর কারণ ছিল জার্মানি সহ বিশ্বের তৎকালীন গুরুত্বপূর্ণ শক্তিধর রাষ্ট্রগুলোর জাতীয়তাবাদী চেতনা, তাদের হচ্ছে আগ্রাসন, এবং একই সাথে মানে এক দেশ থেকে অন্য দেশকে শাসন করার যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এটা ছিল মূল কারণ। এই কারণটাকে আরো আগুনে ঘি ঢেলে দেয় হচ্ছে সেই সময় অস্ট্রো হাঙ্গেরিয়ান যে যুবরাজ, তার হত্যাকাণ্ড। এর পরবর্তীতে সার্বিয়া এবং যে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্ব একটা বৈশ্বিক যুদ্ধে পরিণত হয়, যেটাই প্রথম বিশ্বযুদ্ধ। দুইটা পক্ষ ছিল মিত্রশক্তি, অক্ষশক্তি। মিত্রশক্তির প্রধান দেশ ছিল সার্বিয়ার সাথে রাশিয়া, ফ্রান্স, বেলজিয়াম, ব্রিটেন এবং ইউএসএ। আর অক্ষশক্তির দেশ হিসেবে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সাথে ছিল জার্মানি, এবং সেই সাথে ছিল হচ্ছে অটোমান সাম্রাজ্য। যুদ্ধের প্রথম দিকে জার্মানি এবং অক্ষশক্তির কাছে অ্যাডভান্টেজ থাকলেও যত যুদ্ধ আগাচ্ছিল, জার্মানির নিজের ভুলে মিত্রশক্তির পাল্লাটা তত ভারী হচ্ছিল, এবং শেষ পর্যায়ে জার্মানি এবং অক্ষশক্তির অন্যান্য দেশগুলোকে আত্মসমর্পণ করে নিতে বাধ্য হতে হয়। শুধু তাই না, আত্মসমর্পণ করার পাশাপাশি
সাম্রাজ্য দুটি ভেঙে যায় এবং জার্মানির মানে অর্থনৈতিকভাবেও তারা অনেক বড় একটা স্যাংশনের মুখে পড়ে, একটা ব্যাপক পরিমাণে একটা ক্ষতিপূরণের বোঝা তাদের উপর এসে পড়ে। শুধু তাই না, রাজনৈতিক প্রেক্ষাপটেও বা ভৌগোলিক প্রেক্ষাপটেও তাদের অবস্থানটা অনেক ছোট বা ন্যারো হয়ে আসে। তো প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে হয়তো বর্তমান বিশ্বের পরিস্থিতি খানিকটা অন্যরকম হতো। কিন্তু না, প্রত্যেক ঘটনার পরই রিভেঞ্জের আরেকটা পার্ট থাকে। তো সেই পার্টেই হচ্ছে আমরা যাব, যেখানে আলোচনা করা হবে যে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতেই ঠিক কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা জানার আগে আমাদের এর মাঝখানের সময়টাতে আসলে পৃথিবীতে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে খুব হালকা ধারণা থাকা দরকার। যে একদম অফিসিয়ালি বলতে গেলে 1919 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তারপর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু 1939। মাঝখানে 20 বছর সময় পার হয়েছে। এই 20 বছর সময়ে আসলে পৃথিবীর অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আমেরিকা আস্তে আস্তে পৃথিবীর একটা পরাশক্তির দেশ হিসেবে পরিণত হচ্ছে। সোভিয়েত ইউনিয়নও তার শক্তি বা তার যে স্ট্র্যাটেজি সেটাতে আগের থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে সবকিছুর দিক থেকে। ইভেন এর মাঝখানে আরো কিছু দেশ শক্তিশালী হয়ে উঠেছে। তার ভেতরে তো জার্মানি তাদের রিভেঞ্জ নেয়ার যে একটা মেন্টালিটি সেখান থেকে বের হতে পারেনি, এবং সেই সাথে আমরা দেখেছি যে নতুন আরো কিছু বিশ্ব নেতা পৃথিবীতে মাথাচাড়া দিয়ে উঠেছে। যার কথা না বললেই নয়, ইতালির মুসোলিনি বিশ্বের প্রথম বা ইউরোপের প্রথম বলতে গেলে ফ্যাসিস্ট শাসক ছিলেন বা প্রথম ডিক্টেটর ছিলেন। প্রথম ডিক্টেটর বা একনায়কতন্ত্র শুরু হয় হচ্ছে আসলে ইতালির হাত ধরেই। তো ইতালির যিনি মুসোলিনি যিনি ছিলেন তিনি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় একদম শুরুর দিকে তিনি একজন সোশ্যালিস্ট ওয়ার্কার ছিলেন। বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তিনি বলেছিলেন তিনি যুদ্ধে বিশ্বাস করেন না বা যুদ্ধে সমর্থন করেন না। পরে একটা সময় যে তিনি বুঝতে পারলেন তিনি তিনি যেরকম বিশ্ব শান্তির কথা চিন্তা করেন বা ইতালিকে যে জায়গায় দেখতে চান সেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যুদ্ধ করে এবং যুদ্ধের পরবর্তীতে একটা সমবন্টন। সো এক সময় তিনি হচ্ছে অ্যান্টি ওয়ার থেকে প্রো ওয়ারের দিকে চলে যান। তো তার পরবর্তীতে তার মানে তার যে দল সে দল থেকে তাকে বের করে দেওয়া হয় এবং তিনি নিজে নতুন একটা রাজনৈতিক মতবাদ প্রচার করেন, সেটাকে বলা হয় হচ্ছে ফ্যাসিজম। এবং এই জন্যই তাকে ফ্যাসিস্ট শাসক বা এটা হচ্ছে ফ্যাসিবাদের জনক তাকে বলা হয়। তিনি মনে করতেন যে মানে রাষ্ট্রীয় বা বৃহত্তর বা জাতীয় কোনো স্বার্থ আদায়ের জন্য যদি ব্যক্তি স্বার্থকে যদি উপেক্ষা করতে হয় বা যে কোনো কিছু যদি করতে হয় তাহলে সেটা করা লেজিট, এরকম একটা ধারণায় তিনি বিশ্বাসী ছিলেন। তো ইতালির পরবর্তীতে দ্বিতীয় ডিক্টেটর পাওয়া গেল ইউরোপে, যিনি তিনি ছিলেন হচ্ছে হিটলার, অ্যাডলফ হিটলার, জার্মানিতে। তো তার ভেতরে এই জার্মানদের উপরে যে অনৈতিক এবং হচ্ছে একটা মানে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে, অপমানের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটার থেকে তিনি বের হয়ে যেতে পারেননি। সবসময় তার মাথায় সেটার একটা প্রতিশোধ নেয়ার চিন্তাধারা কাজ করত। তো খুব মানে সুন্দর দুজনের মানসিকতা মিলে গেল, হিটলার এবং মুসোলিনি, এবং দুজন মিলে কিন্তু মানে মিত্রতা গড়ে তুললেন। তাদের ভিতরে বেশ কিছু চুক্তিও স্বাক্ষর হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝেও। তো এই সময় আরো একটি দেশ ছিল যারা জার্মানি এবং ইতালির মতো একই দিকে হাঁটছে, সেটা হচ্ছে জাপান। জাপান বর্তমানে যতটা শান্তিপ্রিয় দেশ সে সময় ছিল না। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর আগ মুহূর্তে সেই সময় তারা চীনকে ইনভাইট করার জন্য ব্যস্ত। চীনের একটা বড় অংশ তারা তখন হচ্ছে দখল করে নিয়েছে, কোরিয়ার একটা অংশ তারা দখল করে নিয়েছে। তো ইতালি, জাপান এবং জার্মানি তিনজন মিলে খুব পারফেক্ট একটা কম্বো তখন গঠিত হলো। তো ওই সময় অ্যাডলফ হিটলার কি করলো, যে আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দেখেছি যে জার্মানি থেকে সকল কলোনি কেড়ে নেওয়া হয়েছে। রাইনল্যান্ড নামে একটা জায়গা আছে সেটাকে ডিমিলিটারাইজ করা হয়েছে। শুধু তাই না, জার্মানির যে নির্দিষ্ট সংখ্যক সেনাবাহিনী থাকবে সেটাকে কিন্তু লিমিট করে দেওয়া হয়েছিল যে এত বেশি সেনা সদস্য থাকতে পারবে না, এবং সেই সাথে বিমান বাহিনী থাকতে পারবে না, এরকম শর্ত কিন্তু জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তো হিটলার ক্ষমতা আসার পর থেকে প্রত্যেকটা শর্ত সে ভাঙা শুরু করে। প্রথমত সে রাইনল্যান্ডকে আবার মিলিটারাইজ করে, বর্ডার পর্যন্ত, ফ্রান্সের বর্ডার পর্যন্ত তখন হচ্ছে সেনাবাহিনী মোতায়েন করে। তখন পর্যন্ত মিত্রশক্তির দেশ কিছু বলে নাই। তারা বলছে আচ্ছা ওকে দেখি আমরা কি হয়। তো জার্মানি বর্ডারে তাদের আবার সেনা মোতায়েনটা নিশ্চিত করলো প্রথমত। দ্বিতীয়ত তারা আবার সেনাবাহিনী পুনর্গঠিত করলো, এয়ারক্রাফট নিয়ে আসলো, সবকিছু করছে। তখন পর্যন্ত কোনো সমস্যা নেই। এর মাঝখানে জার্মানি অস্ট্রিয়াকে দখল করে নিল। ওকে ফাইন, এতেও কোনো সমস্যা নাই। এর পরবর্তীতে জার্মানি কি করলো, জার্মানি হচ্ছে চেকোস্লোভিয়াকে দখল করতে যাবে। ওই সময় মিত্রশক্তির দেশগুলোর সাথে অ্যাপিজমেন্ট নামে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে মিত্রশক্তির দেশগুলো এসে বলে আচ্ছা চেকোস্লোভিয়া তুমি দখল করতে গেছো, একটুখানি দখল করা শেষ, বলছে আচ্ছা তুমি এর বেশি দখল কইরো না। এই কথা মিত্রশক্তির পক্ষ থেকে
জার্মানিকে বলা হলো, জার্মানি সেই চুক্তিতে স্বাক্ষর করলেন, জার্মানি বলল যে তারা চেকোস্লোভিয়ার ফার্দার দখল করবে না। কিন্তু এর পরবর্তীতে দেখা গেল যে পুরো চেকোস্লোভিয়া জার্মানি আবার দখল করে নিয়েছে। তো তখন মিত্রশক্তির দেশগুলো কিন্তু তখন একটু নড়ে চড়ে বসলো যে না, এইবার জার্মানিকে আটকাতে হবে। কিন্তু তারপরও মিত্রশক্তির দেশগুলো, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি যারা ছিল তাদের কথা বলছি, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, সবাই হচ্ছে চুপচাপ ছিল, যে দেখছে যে ফাইনালি জার্মানি কি করে। জার্মানি কিন্তু থেমে গেল না, জার্মানি নিজের দেশটাকে ফেরত পাওয়ার পরবর্তীতে অস্ট্রিয়া দখল করলো, চেকোস্লোভিয়া দখল করলো। এরপরে তারা পোল্যান্ড আক্রমণের জন্য গেল, তখন মিত্রশক্তি একদম কড়া হুঁশিয়ারি দিয়ে দিল যে মানে কোনোভাবে জার্মানি যদি পোল্যান্ড আক্রমণ করে বা পোল্যান্ড দখল করতে চায়, তাহলে তারা সরাসরি যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু হিটলার তো থেমে থাকার মানুষ না, সে পোল্যান্ডে আক্রমণ করে। আর এই পোল্যান্ডের আক্রমণের মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার সূত্রপাত ঘটে। তাহলে দেখি আমাদের কি বলা আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পাদিত ভার্সাই চুক্তিতে পরাজিত জার্মানির উপরে যে সমস্ত অপমানজনক, ভারসাম্যহীন ও নির্যাতনমূলক শর্তাদি চাপিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো মেনে চলা কোনো দেশপ্রেমিক ও আত্মসম্মানবোধ সম্পন্ন জার্মানের পক্ষে সম্ভব ছিল না। মিত্রপক্ষের এই অদূরদর্শী ও প্রতিহিংসামূলক শর্তাবলী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ। আবারও বলছি যে এই যুদ্ধগুলোর ক্ষেত্রে আসলে এক্সাক্ট কারণ কোনটা, এটাই এক্সাক্ট কারণ বা ওটাই এক্সাক্ট কারণ, এটা বলা যায় না আসলে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমাদের হাইপোথিসিস যেটা বলে, জার্মানদের উগ্র জাতীয়তাবাদটা যেমন দায়ী ছিল, তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে হয়তো প্রধান কারণ এটা হতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে যদি এত শর্ত চাপায় না দিত, তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতো না। দেন এগেইন হু নোস, শর্ত না চাপায় দিলেও হয়তো শুরু হতে পারতো। বাট ধারণা করা হয় ওই শর্তগুলোই হয়তো জার্মানদের ভেতরে এরকম একটা আগ্রাসী মনোভাব সৃষ্টির প্রধান কারণ ছিল। হোয়াট এভার, একই কারণের সঙ্গে যুক্ত হয়েছিল সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, অস্ত্র প্রতিযোগিতা এবং জার্মানদের উগ্র দেশপ্রেম ও আর্য আভিজাত্যবোধ। আর্য আভিজাত্যবোধ, আর্য বা আরিয়ান আমরা যেটাকে বলি, সাদা চামড়ার মানুষ বা পিওর ব্লাড। আমরা যদি হচ্ছে আমাদের জাতিগত পরিচয়ের দিকে যাই, তাহলে দেখবো যে পৃথিবীর একদম সূচনা লগ্নে দুই ধরনের মেইন জাতিসত্তার মানুষ ছিল, একটা হচ্ছে আরিয়ান এবং একটা হচ্ছে নেগ্রিটো। আর্যরা সাধারণত মানে আর্যরা পরে আসছে, শুরুতে ছিল ককেশিয়ান এন্ড নেগ্রিটো। তো ককেশিয়ানদের ভেতর থেকেই হচ্ছে একটা সাব পার্ট হচ্ছে আর্য বা আরিয়ান, যারা পিওর হোয়াইট ব্লাড বা পিওর ইউরোপিয়ান যারা। তো হিটলারের ভেতরে কিন্তু এইরকম হচ্ছে একটা রেসিস্ট মনোভাব ছিল, যার কারণে কিন্তু আমরা পরবর্তীতে অনেক গণহত্যা বা জেনোসাইড দেখেছি, যেটা জার্মানদের দ্বারা বা হিটলারের দ্বারা সংঘটিত হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনুমানিক 2.2 কোটি মানুষ প্রাণ হারায়, 3.4 কোটি মানুষ আহত হয়। তাহলে ঘটনা ওটাই, যে জার্মান তাদের যে রিভেঞ্জ নেওয়ার যে ভেঞ্জফুল যে মেন্টালিটি, সেখান থেকে তারা নিজেদের দেশের সামরিক শক্তি পুনরুদ্ধার করে এবং আশেপাশের দেশগুলোকে দখল করে নিতে থাকে। শুরুতে মিত্রশক্তি যথেষ্ট ছাড় দিয়েছে, কিন্তু ফাইনালি জার্মানি যখন একের পর এক দেশ দখল করে যাচ্ছে, এবং ফাইনালি পোল্যান্ডে আক্রমণের মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তো যুদ্ধের সূচনা 1 সেপ্টেম্বর 1939, শেষ হয় 2 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর 1945। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে মানে 1945 সালে সেপ্টেম্বরের 1 তারিখে শেষ হয়েছে, শুরু হয়েছে সেপ্টেম্বরের 2 তারিখে। প্রথম যে দেশে আক্রমণ করা হয় পোল্যান্ড, জার্মানির বিরুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে। এখানে যাচ্ছি আমরা, তার আগে সহজ করে বুঝেন যে পোল্যান্ডে জার্মানি যখন পোল্যান্ডে অ্যাটাক করলো, পোল্যান্ডে অ্যাটাকের মাধ্যমে, এখানে জার্মানি এটা পোল্যান্ড। তো জার্মানি যখন পোল্যান্ডে অ্যাটাক করলো, এখানে হচ্ছে আর কোনো বলা কওয়ার কিছু নাই, এর আগে যথেষ্ট ছাড় দিয়েছে ব্রিটেন এবং ফ্রান্স। এরপরে সরাসরি এখান থেকে ফ্রান্স অ্যাটাক করে, এখান থেকে সরাসরি ফ্রান্স অ্যাটাক করে, এবং এখান থেকে হচ্ছে ব্রিটেন আবার হচ্ছে জার্মানিকে অ্যাটাক করে। সো সবগুলো অ্যাটাক কিন্তু জার্মানির উপরে চলে আসলো। তাহলে জার্মানি পোল্যান্ডকে অ্যাটাক করলো, এবং পোল্যান্ডে আক্রমণের পরবর্তীতে ব্রিটেন এবং ফ্রান্স কিন্তু জার্মানিকে অ্যাটাক করে বসলো। আমরা কি জানি, যারা যুদ্ধ শুরু করে তাদেরকে বলা হয় অক্ষশক্তির দেশ। তার মানে জার্মানি আবার অক্ষশক্তির দেশ আমরা জানি। জার্মানির সাথে বন্ধু দেশ হিসেবে দুইটা দেশ ছিল যারা শুরু থেকে জার্মানির সাপোর্টে, ইতালি এবং জাপান, এরা হচ্ছে অক্ষশক্তির দেশ। আর পোল্যান্ডে আক্রমণের মধ্য দিয়ে শুরু হলো, তাহলে পোল্যান্ড এখানে হচ্ছে মিত্রশক্তির দেশ। পোল্যান্ডকে বাঁচানোর জন্য আমরা দেখলাম যুক্তরাজ্য আর ফ্রান্স ইতিমধ্যে চলে আসছে। তাইলে এই তিনটে আমরা মিত্রশক্তি দেশ ইতিমধ্যে পেয়ে গেছি। এখন এইখানে মাঝখানে বেলজিয়াম ছিল, একইভাবে প্রথম বিশ্বযুদ্ধের মতো জার্মানি বেলজিয়ামের উপর দিয়ে অ্যাটাক করতে গিয়েছিল। কিন্তু এবার বেলজিয়াম আর প্রতিহত করে নাই, উল্টা বেলজিয়ামের উপরে যে ফ্রান্স এবং জার্মানি যুদ্ধ করেছে। তো
এইটা একটা টার্মিনোলজি আছে যেটাকে বলা হয় হচ্ছে, আমরা যখন দেখি যে কোনো একটা দেশ, যেই দেশের হচ্ছে কোনো একটা মানে তাদের নিজস্ব কোনো মানে পক্ষ নাই, যে আমি যুদ্ধের ডানেও নাই বামেও নাই, ওই দেশে এসে তৃতীয় কোনো শক্তি এসে যুদ্ধ করতেছে, তখন মাঝখানে দেশটাকে বলা হয় বাফার স্টেট। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেলজিয়াম ছিল আসলে একটা বাফার স্টেট। তো এইখানে যদি জার্মানি হয়, এটা যদি জার্মানি হয়, এটা যদি ফ্রান্স হয়, তাইলে বেলজিয়ামের অবস্থানটা এইখানে। তো জার্মানি এবং ফ্রান্স এখানে দুই পক্ষ যুদ্ধ করছে, তখন বেলজিয়াম কোনো পক্ষেই ছিল না। বেলজিয়াম এর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট ছিল। ওকে, খুব ভালো কথা। বেলজিয়ামও এখানে আছে। এবং পরবর্তীতে রাশিয়া তো, রাশিয়া যুদ্ধে চলে আসে। এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র যুদ্ধে চলে আসে। যুক্তরাষ্ট্র কিভাবে আসে? যুক্তরাষ্ট্র এবার নিজে থেকে আসে না, যুক্তরাষ্ট্রকে মানে পায়ে পাড়া দিয়ে নিয়ে আসা হয়েছে। জাপান যখন যুদ্ধে আক্রমণ করে, জাপান কিন্তু পার্ল হারবারে তারা হচ্ছে হামলা চালায়। পার্ল হারবার হচ্ছে মার্কিন একটা নৌঘাঁটি ছিল, সেখানে যখন হামলা চালায়, মার্কিন যুক্তরাষ্ট্র তো আর বসে থাকবে না। তখন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এইভাবে কিন্তু বিশ্বযুদ্ধটা শুরু হয়ে যায়। বাট প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও জার্মানির কিন্তু ব্যাপক অ্যাডভান্টেজ ছিল, বা পুরো অক্ষশক্তির ব্যাপক অ্যাডভান্টেজ ছিল। আরো যদি বলতে চাই, যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে অনেক গুণ বেশি। যুদ্ধ শুরু হওয়ার আগেই জার্মানি সামরিক শক্তিতে অনেক বেশি এগিয়ে ছিল। জার্মানি ছাড়াও অস্ট্রিয়া তাদের দখলে ছিল, চেকোস্লোভাকিয়া তাদের দখলে ছিল, পোল্যান্ডের একটা পার্শিয়াল অংশ তাদের দখলে ছিল। শুধু তাই না, যুদ্ধ শুরু হওয়ার পরবর্তীতে বেলজিয়াম কোনো অ্যাটাক করতে যায় নাই, তো তারা বেলজিয়ামকে নিউট্রাল হিসেবে পেয়েছে। এবং ফ্রান্সকে আক্রমণ করার পরবর্তীতে পুরো ফ্রান্স কিন্তু পরাজিত হয় কার কাছে? জার্মানির কাছে। এবং পুরো মানে জার্মানরা ফ্রান্স দখল করে নেয়। তার মানে যুদ্ধে কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল। তখন হচ্ছে জার্মানদের ইচ্ছা ছিল যে এখন তো আর দুইটা পক্ষই আছে, তখনও মার্কিন যুক্তরাষ্ট্র আসে না, এখন যদি ব্রিটেনকে হারায়, যদি আমি সোভিয়েত ইউনিয়নকে হারাই ফেলতে পারি, তাহলে তো যুদ্ধে জিতে গেছি, পুরো পৃথিবীও আমার। জার্মানদের মেন্টালিটি ছিল এরকম। কিন্তু এর মাঝখানে তার পরবর্তীতে 1941 সাল 1942 সাল পর্যন্ত সব যুদ্ধে সব দিক থেকে অক্ষশক্তির, অর্থাৎ জার্মানি, ইতালি এবং হচ্ছে জাপান, তাদের অ্যাডভান্টেজ ছিল। কিন্তু পরবর্তীতে বেশ কয়েকটা ঘটনা প্রবাহে পরবর্তীতে জার্মানরা আসলে আবার পরাজয়ের দিকে চলে যায়। আমরা তো ফলাফল জানি ইতিমধ্যে। তো সেদিকে যাব তার আগে কয়েকটা তথ্য দেখে নিই। যে ব্রিটেনের তখন প্রধানমন্ত্রী ছিলেন চেম্বারলেন। চেম্বারলেন ছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু পরবর্তীতে তাকে সরিয়ে দিয়ে উইনস্টন চার্চিলকে আনা হয়। কেন সরিয়ে দেওয়া হলো? কারণ বিশ্বযুদ্ধের ওই সময়ে জার্মানির কাছে মানে হচ্ছে শোচনীয় পরাজয় ছিল হচ্ছে এই চেম্বারলিনের। যুদ্ধটা আসলে ব্রিটেনে হয় নাই, মানে যুদ্ধটা তখন হচ্ছে একসময় ফ্রান্স এবং ব্রিটেন মিলে, অর্থাৎ মিত্রশক্তি দেশগুলো চিন্তা করে যে যুদ্ধটা মানে নিউট্রাল কোনো জায়গায় করা যায় কিনা, আমাদের দেশ থেকে অনেক দূরে। তো ইউরোপের একদম নর্থে যে নরওয়ে, ফিনল্যান্ড, এইসব দেশগুলোকে আসলে বেছে নেওয়া হয় যুদ্ধের জন্য। তো ওই জায়গাতে হচ্ছে জার্মানরা তাদের এয়ার ফ্লিট দিয়ে যখন হচ্ছে ব্রিটিশদেরকে পরাজিত করে, তখন চেম্বারলেন সরে যান এবং তখন ক্ষমতায় চলে আসেন হচ্ছে উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল আসার পর থেকেই ব্রিটিশরা ব্যাপক অ্যাডভান্টেজ পাওয়া শুরু করে এই বিশ্বযুদ্ধে। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, জাপানের রাজা ছিলেন হিরোহিতো, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন, ইতালির প্রধানমন্ত্রী ছিলেন বেনিতো মুসোলিনি। তো যে একটু আগে যে পার্ল হারবার আক্রমণের কথা বলছিলাম, যে মার্কিন যুক্তরাষ্ট্র তখনও কোনো যুদ্ধে অংশ নেয় নাই, মাঝখান থেকে জাপান কি করলো? প্রশান্ত মহাসাগরের নিকট যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের হনুলুলুর কাছে অবস্থিত মার্কিন নৌঘাঁটি ছিল হচ্ছে পার্ল হারবার। জাপান পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে 1941 সালের 7 ডিসেম্বর। তার আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যোগদান করে হচ্ছে ঠিক তার পরের দিন, 8 ডিসেম্বর 1941। প্রথম বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল আমরা দেখেছি, যে মিত্র শক্তির দেশগুলোর মানে অক্ষশক্তির দেশগুলো নিজেদের ভুলের কারণে পরাজিত হয়েছে। ঠিক একইভাবে এখানেও যে অক্ষশক্তির দেশ, প্রধান একটা অক্ষশক্তির দেশ ছিল জাপান, জাপানদের নিজেদের ভুলে বা নিজেদের হচ্ছে স্ট্র্যাটেজিক ভাবে দুর্বলতার কারণে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে দাওয়াত দিয়ে যুদ্ধে নিয়ে আসে, এবং যার পরবর্তী ফলাফল তো আমরা জানি। তো উপাধিতে আমরা এখানে পরে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা এটাও জানি যে লিটল বয় এবং ফ্যাটম্যান, যে পারমাণবিক যে হামলা হয়েছিল বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে, আমরা বিশ্বযুদ্ধের একদম শেষ পর্যায়ে চলে আসছি, মাঝখানে ঘটনা একটু পরে আবার আলোচনা করছি। যুদ্ধ তখন ইতিমধ্যে শেষ, জার্মানি তখন আত্মসমর্পণ করেছে ইতিমধ্যে। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পার্ল হারবারে আক্রমণের প্রতিশোধ নেয়ার জন্য জাপানের উপরে দুটি হামলা চালায়, একটা হচ্ছে লিটল বয় এবং একটা ফ্যাটম্যান, অগাস্ট মাসের 6 তারিখে এবং 9 তারিখে। দুটি হামলার পরবর্তীতে জাপানকে একদম ধ্বংস করে দেওয়া হয়। তার মানে জাপানও যুদ্ধ থেকে আউট, জাপানের পরবর্তীতে আত্মসমর্পণ করে। কিন্তু সেটা সেখানেই শেষ হয়ে যায় নাই। এই হামলার
প্রভাব এবং ইম্প্যাক্ট কিন্তু এখনো বয়ে বেড়াচ্ছে জাপান। দেখি কি লেখা আছে। লিটল বয় নামক পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় জাপানের হিরোশিমাতে 6 আগস্ট 1945 সাল। আর ফ্যাটম্যান নিক্ষেপ করা হয় জাপানের নাগাসাকিতে 9 আগস্ট 1945-এ। ইম্পর্টেন্ট দুইটা তথ্য আমরা দেখে নিব। এরপরে বিভিন্ন অপারেশনের নাম দেখতে পাচ্ছি আমরা। আসলে এই অপারেশন গুলো পড়লেই আমরা বুঝতে পারবো যে যুদ্ধের লাস্টের দিকে আসলে জার্মানির কপালে কি ছিল। অপারেশন ওভারলর্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী নাৎসি নিয়ন্ত্রিত অক্ষবাহিনীর বিরুদ্ধে ইংলিশ চ্যানেল সংলগ্ন ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে 1944 সালের 6 জুন যেই সামরিক অভিযান পরিচালনা করে তার নাম হচ্ছে অপারেশন ওভারলর্ড। 1944 সালের 6 জুন থেকে 30 আগস্ট পর্যন্ত মিত্রবাহিনীর বিপুল সৈনিকের আক্রমণে অক্ষবাহিনী কোণঠাসা হয়ে পড়ে এবং পিছু হটতে বাধ্য হয়। নরম্যান্ডির অপারেশন ওভারলর্ডের মাধ্যমে মিত্রবাহিনী বিশাল জয় পায় এবং নাৎসি নিয়ন্ত্রিত অক্ষবাহিনীর পরাজয়ের পর্ব শুরু হয়। যে কারণে ইতিহাস 1944 সালের 6 জুনের ঘটনাটাকে জার্মানির জন্য ডি ডে বা ডাউন ডে বলা হয়। ডি ডে নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডি ডে ফুল ফর্ম হচ্ছে ডাউন ডে। কত তারিখকে বলা হয়? 6 জুনকে। কত সালে? 1944 সালের। মিত্রবাহিনীর পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আইজেন হাওয়ার, আর্থার টেডার ও মন্টেগোমারি, এবং অক্ষবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন গার্ড ভন রাস্টেড ও আরউইন রোমেল। তাইলে বুঝতে পারছিলাম যে 41-42 সাল পর্যন্ত অক্ষবাহিনীর যে প্রভাব প্রতিপত্তি ছিল সেটা আস্তে আস্তে কিন্তু কমে আসা শুরু করে। পরবর্তীতে 44 সালে এবং 45 সালে তার একটা মেজর ঘটনা ছিল হচ্ছে অপারেশন ওভারলর্ড। আসলে এই ডি ডেই আসলে ভবিষ্যৎ বলে দিয়েছিল যে জার্মানির কপালে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। এরপরে অপারেশন বার্বারোসা। অক্ষশক্তির দেশসমূহ একত্রে মিলে সোভিয়েত ইউনিয়নে যে আক্রমণ করেছিল তার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন বার্বারোসা। হিটলারের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নে অপারেশন চালানো হয় 1941 সালে। অপারেশন ঈগল। হিটলারের নেতৃত্বে জার্মান নাৎসি বাহিনী ইতিহাসে সর্বাধিক সংখ্যক বিমান বহর নিয়ে ইংল্যান্ডের উপর যে বিমান হামলা চালিয়েছিল এর সাংকেতিক নাম ছিল অপারেশন ঈগল। অপারেশনটি পরিচালিত হয় 1941 সালে। ঈদে জার্মানি ফ্রান্সের নিকট আত্মসমর্পণ করে 8 মে 1945। এই দিনটিকে ভিক্টরি ইন ইউরোপ ডে বা ই ডে বলা হয়। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, মানে জার্মানদের ওভার কনফিডেন্স মিত্রশক্তিকে তোয়াক্কাই করছে না, এবং তারা ওভার কনফিডেন্সের পেছনে যথেষ্ট কারণও ছিল। বিশ্বযুদ্ধের শুরুর পরবর্তীতে যেখানেই যুদ্ধ করুক না কেন জার্মানি একের পর এক জিততেছে এবং অ্যাডভান্টেজ পাচ্ছে, এবং পুরো ফ্রান্স কিন্তু জার্মানির দখলে ছিল। সেই ফ্রান্সের কাছেই কিন্তু শেষ পর্যন্ত জার্মানিকে আত্মসমর্পণ করতে হলো। কবে? 1945 সালে 8 মে। জার্মানি আত্মসমর্পণ, এরপর ইতালির আত্মসমর্পণ, এরপর জাপানের আত্মসমর্পণ, সব মিলে পুরো অক্ষশক্তি হার মেনে নিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার আগের মতো ফলাফল, দুইটা বিশ্বযুদ্ধেই মিত্রশক্তি জয়লাভ করলো। তো এই বিশ্বযুদ্ধের মাঝখানে কিন্তু আরো কিছু ঘটনা ঘটেছে। ইহুদি নিধনের কথা আমরা জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল, যার জন্য দায়ী করা হয় হচ্ছে জার্মান নাজি বাহিনী বা হিটলারকে। আমরা যদি আরো দেখি একটু যুদ্ধের পরিসমাপ্তি, আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে 2 সেপ্টেম্বর 1945 সালে। মিত্রবাহিনীর নিকট জার্মানি আত্মসমর্পণ করলো কবে? 7 মে। অ্যাডলফ হিটলার আত্মহত্যা করে 30 এপ্রিল। ভিক্টোরি ইন ইউরোপ ডে হচ্ছে 8 মে। ভিক্টোরি ওভার জাপান 2 সেপ্টেম্বর। জাপান আত্মসমর্পণ করলো 14 আগস্ট। ডি ডে 6 জুন। প্রত্যেকটা নিয়ে কিন্তু আলোচনা করেছি, এখানে হচ্ছে আমরা একটু দেখে নিব। তো যুদ্ধের ফলাফলের পরবর্তীতে আমরা যুদ্ধে তো আবার দেখলাম যে প্রত্যেকটা যুদ্ধে হারার পরবর্তীতে তাদের উপর তো শর্ত চাপিয়ে দেওয়া হয়। এইবার একটা আদালত বসানো হলো যেটাকে আমরা বলছি হচ্ছে নুরেমবার্গ আদালত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে বিগ থ্রি হিসেবে পরিচিত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়ন। তারা যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে একমত পোষণ করলে জার্মানির নুরেমবার্গ আন্তর্জাতিক সামরিক আদালত প্রতিষ্ঠা করা হয়, যা নুরেমবার্গ ট্রাইব্যুনাল নামে পরিচিত। এই আদালতে প্রায় 200 জার্মান যুদ্ধাপরাধীদের বিচার করা হয়। মোট অভিযুক্ত হয় 24 জন। মৃত্যুদণ্ড দেওয়া হয় 12 জনকে। এই আদালতের বিচারক ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্সের 2 জন করে মোট 8 জন। বিচারকদের সভাপতি ছিলেন ব্রিটিশ বিচারপতি জিওফ্রে লরেন্স। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি হইলো এখন দেখেন ভালো করে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে যা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে নতুন করে হওয়ার মতো অপশন নেই বা কি ছিল। ইতালি তো আত্মসমর্পণ করলো এবং ইতালি ব্যাক টু দেয়ার প্লেস। জাপান, জাপানের তো মানে চিরতরে শিক্ষা হয়ে গেল জাপানের। বর্তমানে জাপানের সংবিধানে গেলে দেখতে পারবেন জাপানের সংবিধানে বলা আছে জাপান ইজ আ প্যাসিফিস্ট কান্ট্রি, বা জাপান একটা শান্তিপ্রিয় দেশ। তারা কখনো আর যুদ্ধে জড়াবে না। তার মানে ওই হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক হামলা হলো এর পরবর্তীতে জাপানের কাছে কিন্তু আসলে রিয়েলিটি চেক ছিল এটা, যে তারা এখন আর যুদ্ধে বিশ্বাস করে না। এবং তার পরবর্তীতে দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু করে আজ পর্যন্ত জাপানকে একটা শান্তিপ্রিয় দেশ, আর জাপানের মানুষকে কিন্তু আমরা শান্তিপ্রিয় মানুষ হিসেবেই চিনি। তো জাপান জাপানের মতো, ইতালি ইতালির মতো, কিন্তু জার্মানি তো
মানে যুদ্ধের সূচনাটা তো হয় আসলে জার্মানির হাত ধরে, জার্মানির আসলে উগ্র জাতীয়তাবাদী চেতনা এবং ওভার কনফিডেন্স। তো জার্মানিকে মানে আসলে কি শাস্তি দেওয়া যায়? এগুলো যা হয়েছে সেটা তো যুদ্ধাপরাধীদের বিচার, কিন্তু দেশ হিসেবে জার্মানির শাস্তি কি হবে? হিটলার তো সুইসাইড করেছেন ততদিনে, তো জার্মানি আসলে শাস্তিটা কি হবে? তো দেখেন, মানে অলরেডি আপনাকে একবার ছিনতাই করা হয়ে গেছে, আপনার পকেটের মানি ব্যাগ নাই, আপনার মোবাইল নাই। আরেকবার যদি ছিনতাইকারী আসে, আপনার থেকে নেওয়ার মতো আর কি আছে? আপনার তাহলে জামা কাপড় খুলে দিয়ে দিতে হবে, ব্যাপারটা এরকম। তো ঠিক একই ব্যাপার হয়েছিল জার্মানির সাথে। জার্মানির দেওয়ার মতো যা ছিল সেটা প্রথম বিশ্বযুদ্ধেই দেওয়া হয়ে গেছে। আমার যত কলোনি ছিল আমি দিয়ে দিলাম, আমি সেনাবাহিনী বাড়াতে পারবো না, লিমিট করে ফেললাম, আমার বর্ডার থেকে আমি সৈন্য প্রত্যাহার করে নিলাম, মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিলাম। এখন আমার পক্ষে দেওয়ার কি আছে? আছে, তোমার দেশটা আছে। এক্স্যাক্টলি সেটাই হয়েছিল, যে জার্মানিকে তখন আসলে চারটা ভাগে ভাগ করে ফেলা হয়। একটা ভাগ চলে যায় ফ্রান্সের কাছে, একটা চলে যায় ব্রিটেনের কাছে, একটা চলে যায় ইউএসএ, এবং একটা সোভিয়েত ইউনিয়ন। কিন্তু সময়ের সাথে সাথে ফ্রান্স এবং ব্রিটেন এখান থেকে আসলে তারা সেনা প্রত্যাহার করে এবং বের হয়ে যায়। এবং আস্তে আস্তে জার্মানির কন্ট্রোল চলে যায় দুইটা পরাশক্তি দেশের কাছে, একটা সোভিয়েত ইউনিয়ন এবং একটা ইউএসএ। যে কারণে আসলে জার্মানি পরবর্তীতে দ্বিখণ্ডিত ছিল, যেটাকে আমরা পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি নামে চিনি। একটা ইউএসএ কন্ট্রোলড এবং একটা ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন কন্ট্রোলড। তার মানে দুইটা বিশ্বযুদ্ধই জার্মানির জন্য আসলে অপমানজনক ছিল, এবং হচ্ছে মানে জার্মানদের উপরে বেশ বড়সড় ক্ষতিপূরণ বা বড়সড় হচ্ছে আবদারি চাপিয়ে দেওয়া হয়েছিল দুইবারই। কিন্তু আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব শুধু জার্মানির মধ্যে সীমাবদ্ধ, ব্যাপারটা এমন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু আমরা এরকম বড়সড় কোনো যুদ্ধ বিশ্বের বুকে আরো ভাবে বিশ্বযুদ্ধ হিসেবে দেখিনি। তার কারণ জাতিপুঞ্জ ব্যর্থ ছিল। 1919 সালে গঠিত জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে যায় 1939 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরেই মানুষ বুঝলো যে জাতিপুঞ্জ দিয়ে কাজ হবে না, আমাদের শক্তিশালী একটা ইনস্টিটিউট দরকার। তার প্রেক্ষিতে গঠন করা হলো জাতিসংঘ। তো 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের পরবর্তীতে যখন জাতিসংঘ গঠন করা হলো, তখন থেকে কিন্তু জাতিসংঘ বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বিশ্বে এখনো বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, দ্বিপাক্ষিক যুদ্ধ বা ছোটখাটো যুদ্ধ, কিন্তু বৈশ্বিকভাবে বিশ্বযুদ্ধ কিন্তু এড়িয়ে চলছে। এর ক্রেডিট কিন্তু জাতিসংঘের যে একার ব্যাপারটা এমন না, বরঞ্চ এটা আসলে কোনো চুক্তি বা কোনো হচ্ছে আলোচনার মাধ্যমে জিনিসটা আসে নাই, সবার ভেতরে একটা পাওয়ার ব্যালেন্স চলে আসছে বা মনের মধ্যে একটা ভয় চলে আসছে। যে সবচেয়ে বড় আফটার ম্যাথ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন পৃথিবীর বেশিরভাগ দেশ স্বাধীন হয়েছে কোন সময়। লিস্ট যদি বের করেন দেখবেন বেশিরভাগ দেশের স্বাধীনতার সময়টা হচ্ছে 1946 থেকে 1960, 1970, এই সময়টা। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানুষকে এমন একটা শিক্ষা দিচ্ছে যে এই শাসন করতে যাওয়ার মানসিকতা, অন্য দেশ দখল করে নেওয়া, এটা করতে থাকলে আমি বড় কোনো ঝামেলায় জড়া যাব। তার থেকে আমি আমার নিজের দেশের বর্ডার সুরক্ষিত রাখি। তো এই জন্য এক সময় পর্যন্ত প্রত্যেকটা দেশ যেসব কলোনি বা টেরিটরি শাসন করে বেড়াতো, সেই কলোনি বা টেরিটরি গুলো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় একে একে স্বাধীন হতে থাকে। খেয়াল করে দেখেন ভারতীয় উপমহাদেশ কবে স্বাধীন হয়? 1947 সালে। তার কারণ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে ব্রিটিশরা উইলিংলি কিন্তু একটা ভারত স্বাধীনতা আইন পাশ করে তাদের পার্লামেন্টে 1947 সালে 18 জুলাই। অনেক কারণ ছিল, তার ভিতরে একটা মেজর কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে সবাই একমতে পৌঁছাইছে যে অনৈতিকভাবে বা অবৈধভাবে নিজ এলাকার বাইরে কোনো টেরিটরিতে আমরা এরকম ঔপনিবেশিক শাসন চালাবো না। এটা একটা বিষয়ে কাজ করেছে। সো পৃথিবীতে অনেক দেশ স্বাধীন হয়ে যায়, এবং সব দেশই এমন একটা সিদ্ধান্তে পৌঁছায় যে যুদ্ধ মানেই আমাদের জন্য বিপদ। যুদ্ধের জয় পরাজয় যেটাই হোক না কেন, যুদ্ধে অংশগ্রহণ করা মানেই সেই দেশে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়া, এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয়, প্রত্যেকটা যে দেশ তাদের অনেক অঞ্চল স্বাধীন হয়ে গেছে, এবং প্রত্যেকটা অঞ্চল তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে যথেষ্ট সচেতন। তো এই সবকিছু মিলিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের জন্য যেমন একটা অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল ঐতিহাসিকভাবে, তেমনি একটা শিক্ষা হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকটা দেশকে যুদ্ধ থেকে বিরতি থাকার জন্য এবং হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমাদের টেক অ্যাওয়ে গুলো এটাই। বিশ্বযুদ্ধের শেষ, এবার বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমরা অন্যান্য বিভিন্ন বিপ্লব এবং যুদ্ধ এগুলো নিয়ে একটু আলোচনায় চলে যাই। এখানে গুরুত্বপূর্ণ কিছু বিপ্লব বা আন্দোলন দেয়া আছে। প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ইন্তিফাদা। ইন্তিফাদা অর্থাৎ জাগরণ বা বিপ্লব, আমরা যেটাই বলি না কেন, পুনর্জাগরণ। তো প্রথম ইন্তিফাদা আসলে দুইবার হয়েছিল। প্রথম ইন্তিফাদাটা 1987 থেকে 1993 ফিলিস্তিন। তো ফিলিস্তিন শরণার্থী শিবির থেকে আসলে এইটা শুরু হয়, যেটা দীর্ঘ সময় ধরে চলে, হ্যাঁ, ইসরায়েলের বিপক্ষে। এবং ঠিক এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ইন্তিফাদা, এটাও ফিলিস্তিন 2000 থেকে 2005 সালে। দুটোরই মানে আমরা সময়কাল দেখতে পাচ্ছি 5 থেকে 6 বছর করে, ইসরায়েল এবং ফিলিস্তিনের বিরুদ্ধে। ফিলিস্তিনি সাধারণ মানুষের ভেতরে যে জাগরণটা হয়েছিল ইসরায়েলি শাসনের বিরুদ্ধে বা ইসরায়েলের হামলার বিরুদ্ধে, সেটাকে আমরা ইন্তিফাদা নামে চিনি এখানে।
এখান থেকে প্রশ্ন আসলে ইন্তিফাদার সাথে কোন দেশ জড়িত এবং সময়কাল কি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। চীন সমাজতান্ত্রিক বিপ্লব, চীনের যে কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির বা সোশ্যালিস্ট মুভমেন্টের জনক মাও সেতুং এর হাত ধরে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল। এবং চীনে তখন হচ্ছে রাজতন্ত্র উঠে যায়, তখন থেকে সমাজতান্ত্রিক দল আসলে চীনের ক্ষমতায় চলে আসে 1949 সাল থেকে। এটাকেই চীনের সমাজতান্ত্রিক বিপ্লব বলা হচ্ছে। এরপর আসে ভেলভেট বিপ্লব, চেকোস্লোভাকিয়া 1989 সালে সংঘটিত হয়। তখন চেকোস্লোভাকিয়া প্রজাতন্ত্র ছিল, সেটা পরবর্তীতে ভেঙে চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া নামক দুইটি রাষ্ট্র সৃষ্টি হয়। কিন্তু ইনিশিয়ালি ভেলভেট বিপ্লবটা একটা হচ্ছে শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল সেখানকার হচ্ছে শাসকদের বিরুদ্ধে। এবং যেটাই পরবর্তীতে আসলে অনেকগুলো রেজাল্ট আসে, তার ভিতরে একটা অন্যতম রেজাল্ট তার 2 থেকে 3 বছর পরে এটা ভেঙে যায় দুটি রাষ্ট্রের সৃষ্টি। এরপর আসে রোজ বিপ্লব। রোজ বিপ্লব হচ্ছে 2003 সালে জর্জিয়াতে। এটা জর্জিয়ার যে তৎকালীন শাসক ছিল বা পার্লামেন্ট ছিল তাদের বিরুদ্ধে একটা। এই আন্দোলনের নামটা রোজ বিপ্লব হওয়ার কারণ, এই আন্দোলনের একজন অন্যতম নেতা তিনি সংসদে হচ্ছে গোলাপ হাতে চলে গিয়েছিলেন, যেখান থেকে আসলে বিশ্বের মানে নজরে আসে বিষয়টা, এবং আন্দোলনটা রোজ বিপ্লব বা গোলাপ বিপ্লব নামে হচ্ছে পরিচিত। অরেঞ্জ বিপ্লব ইউক্রেন, 2004 সালে ইউক্রেনের তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন, যে নির্বাচন ছিল সেই নির্বাচনে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এনে সাধারণ মানুষরা যে বিপ্লব করে সেটা হচ্ছে অরেঞ্জ বিপ্লব নামে পরিচিত। তখন পুরো বিশ্ব জুড়ে আসলে অনেকগুলো বিপ্লব চলছিল এবং এটাকে কালার রেভলিউশন আসলে বলা হয়। আসলে বিভিন্ন রঙের নামে নামকরণ করা হচ্ছিল আসলে। এরপর আসে টিউলিপ বিপ্লব কিরগিজস্তানে 2005 সালে, ঠিক একইভাবে যে ওখানে নির্বাচনের অনিয়ম দুর্নীতি এবং কারচুপির অভিযোগ এনে সাধারণ মানুষরা যে শান্তিপূর্ণ বিপ্লব সৃষ্টি করে সেটা হচ্ছে টিউলিপ বিপ্লব। এবং এর পরবর্তীতে কিন্তু ক্ষমতার রদবদল ঘটে প্রত্যেকটা ঘটনাতেই। তো এতক্ষণ পর্যন্ত যেগুলো গেলাম ওগুলো থেকে খুব সংক্ষিপ্ত ধারণা থাকলেই হবে, এখন থেকে একটু বিস্তারিত আলোচনা প্রয়োজন, কারণ এগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রথমে আসছে আমাদের ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব। তো ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব এটা 1789 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং দীর্ঘদিন ধরে চলে বিপ্লবটা। বিপ্লবের মূল কথা ছিল তখনকার ফরাসি যে রাজ পরিবার ছিল তারা অত্যন্ত উচ্চাভিলাষী এবং অভিজাত জীবনযাপন করতেন। কিন্তু সাধারণ মানুষের অবস্থা ছিল ঠিক তার উল্টো। যেখানে সাধারণ মানুষ অনাহারে ভুগছে, তাদের মৌলিক চাহিদাগুলো ঠিক মতো পূরণ হচ্ছে না, সেখানে আমরা দেখতে পেয়েছি এই সময় যে রাজবংশ, সেই রাজবংশের রাজা এবং তাদের স্ত্রী এবং সেই সাথে তাদের পরিবার খুব মানে অত্যাধিক পরিমাণে অভিজাত জীবনযাপন করছে। বল- সেই সময় দুর্নীতির অভিযোগ ছিল রাজপরিবারের বিরুদ্ধে, অর্থ আত্মসাতের অভিযোগ ছিল সেসব রাজপরিবারের বিরুদ্ধে। তো এই সময় ফরাসি সাধারণ মানুষরা এই রাজপরিবারের বিরুদ্ধে যে বিপ্লবটা সৃষ্টি করে সেটাকে আমরা ঐতিহাসিকভাবে ফরাসি বিপ্লব নামে চিনি। তো এই ফরাসি বিপ্লবটা আসলে মানে হুট করে একদিনে হয়ে যায় নাই বা একদিনে সৃষ্টি হয়নি, দীর্ঘদিন ধরে মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লব যখন মানে একদম ইনএভিটেবল হয়ে গিয়েছে তখন ফ্রান্সের যিনি হচ্ছে রাজা ছিলেন, রাজা ষোড়শ লুই, তিনি একদিন হচ্ছে পার্লামেন্টের অধিবেশন ডাকলেন। সেই অধিবেশনে তখন বিভিন্ন ক্যাটাগরি করা হতো, প্রত্যেকটা ক্যাটাগরি একটা স্টেট বলা হতো। তো থার্ড স্টেট ক্যাটাগরিতে যারা সাধারণ মানুষজন যারা ছিলেন, যারা মিডল ক্লাস বা জেনারেল মাস পিপলকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, তারা ওখান থেকে ওই অধিবেশন থেকে বের হয়ে যেয়ে বললেন আমরা নিজেরা নিজেদের মতো একটা অধিবেশন করব, তখন নিজেরা নিজেদের মতো একটা পার্লামেন্ট গড়ে তুলবো। তো রাজা তো সেটাতে রাজি হননি। তখন তখন তারা বাইরে যে একটা নিউট্রাল জায়গায় সেই অধিবেশন করা শুরু করে এবং তারা নিজেরা ফ্রেঞ্চ একটা কনস্টিটিউশন ফর্মুলেট করেন, যেখানে হচ্ছে তাদের অধিকার বা কি কি আহ, বিষয় মেনশন করা দরকার সবগুলো বিষয় সেখানে মেনশন করা ছিল। তো ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়ে গেল। আমরা দেখি একটু ফরাসি বিপ্লবের স্থায়িত্বকাল ছিল 1789 থেকে 1799 পর্যন্ত। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। প্রবক্তা কে ছিলেন? জ্যা জ্যাক রুশো। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। নেপোলিয়ন এই ফরাসি বিপ্লবের মাঝে এসে ফরাসি বিপ্লবের সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তীতে তিনি কিন্তু একসময় ফ্রান্সের ক্ষমতায় চলে যান। তার মানে এই ফ্রেঞ্চ রেভলিউশন ছিল নেপোলিয়ন বোনাপার্টের জন্য মানে নিজেকে তুলে ধরার বা নিজেকে আহ পপুলারাইজ করার একটা মিডিয়াম বা মাধ্যম। সেই জন্য হচ্ছে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। বিপ্লবে অনুপ্রেরণা জুগিয়েছিলেন কোন দার্শনিক? রুশো, ভলতেয়ার এবং মন্টেস্কু। ফরাসি বিপ্লবকালীন ফ্রান্সের শাসক ছিলেন কে? রাজা ষোড়শ লুই, এবং পরবর্তীতে এই ষোড়শ লুই কিন্তু ক্ষমতাচ্যুত হন। এবং শুধু তাই না, ফরাসি বিপ্লবের সময় আমরা বাস্তিল দুর্গ নামে জানি, বাস্তিল একটা কারাগারের নাম। এই বাস্তিল দুর্গের পতন ঘটে, সাধারণ মানুষরা যে বাস্তিল কারাগারটা উন্মুক্ত করে দেয়। খুব বেশি কারাবন্দী সেখানে ছিলেন না,
তো কারাবন্দীদেরকে মুক্ত করে দেওয়া বাস্তিল দুর্গ পতনের মূল উদ্দেশ্য ছিল না, বরং সেই বাস্তিল দুর্গে যে সংরক্ষিত যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো লুট করে বিপ্লবটাকে আরো সুসংহত করাই ছিল হচ্ছে সাধারণ মানুষের মূল লক্ষ্য। তো বাস্তিল দুর্গর পতন এটা কোন ঘটনার সাথে সম্পৃক্ত যদি প্রশ্ন আসে, উত্তর হবে হচ্ছে ফরাসি বিপ্লব। এরপর আমরা দেখতে পাচ্ছি রুশ বিপ্লব। রুশ বিপ্লব, রাশিয়ান রেভলিউশন, অক্টোবর রেভলিউশন, বলশেভিক রেভলিউশন বিভিন্ন নামে পরিচিত। রাশিয়ার আহ, ফ্রেঞ্চ রেভলিউশন ঠিক যে কারণে হয়েছে, রুশ রেভলিউশনের মেইন কনসেপ্টের দিকে যদি যাই তাহলে একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে এই রাজতন্ত্রের পতন ঘটানো। যদিও ফ্রান্সের রাজতন্ত্রের পতন সে সময় ঘটে নাই, কিন্তু রাজতন্ত্রের প্রতি মানুষের যে ক্ষোভ সেটা প্রকাশ পেয়েছিল ফরাসি বিপ্লবে। ঠিক একই ঘটনা রুশ বিপ্লবের ক্ষেত্রে ঘটে। তখন আমরা ইতিমধ্যে যেটা আলোচনা করেছি যে রুশ বিপ্লব, আহ, রাশিয়ার সে সময় রাজাদেরকে বলা হতো হচ্ছে জার। তো এই সময় যখন রুশ বিপ্লব সংঘটিত হচ্ছে, ওই সময় রাশিয়ার রাজা যিনি ছিলেন তাকে বলা হতো জার দ্বিতীয় নিকোলাস। এই দ্বিতীয় নিকোলাসের পতনের উদ্দেশ্যে রাশিয়া জুড়ে মানুষের ভিতরে যে বিপ্লবের মানসিকতা গড়ে ওঠে সেটাকে আমরা রুশ বিপ্লব নামে চিনি। একটা বিপ্লবের অনেকগুলা নাম। এটাকে অক্টোবর বিপ্লবও বলা হয়, বলশেভিক বিপ্লবও বলা হয়। অক্টোবর বিপ্লব কেন? কারণ এটা অক্টোবর মাস জুড়ে হয়। আর এটা নেতৃত্বে অন্যতম ভূমিকা রেখেছিল তখন বলশেভিক পার্টি, তাই এটাকে বলশেভিক বিপ্লবও বলা হয়। স্থায়িত্বকাল কতদিন ছিল? 10 দিন ছিল। 10 দিনের বিপ্লব বা 10 ডেজ রেভলিউশন নামেও কিন্তু এটি পরিচিত। রুশ বিপ্লবের নেতৃত্ব কে দেন? ভ্লাদিমির লেনিন। কত সালে? 1917 সালে। সে সময় জার কে ছিলেন? জার ছিলেন জার দ্বিতীয় নিকোলাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি রুশ বিপ্লব 1917 সাল থেকে শুরু করে মাত্র 17 সালেই শুরু, 17 সালেই শেষ, অক্টোবরের মাত্র 10 দিন ধরে সংঘটিত হয়েছিল এই রুশ বিপ্লব। এরপর আসে হচ্ছে ইরানের ইসলামিক বিপ্লব। ইরানের ইসলামিক বিপ্লব, তখন ইরানে সে সময় গত শতকের 80 দশকের ঘটনা, ইরানে ক্ষমতায় ছিল পাহলাভি রাজবংশ। সেই পাহলাভি রাজবংশকে ক্ষমতাচ্যুত করে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে যাত্রা শুরু করে ইরান, যেটা হচ্ছে ইরানের ইসলামী প্রজাতন্ত্র নামে গঠিত। তো ইরানের ইসলামী বিপ্লব নিয়ে আমরা হচ্ছে কিছু তথ্য দেখে নেই। শুরু হয় 1989 সালে। নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। আর ইরানি ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে পতন হয় আহমেদ শাহ পাহলভী। যেমনটা বলছিলাম, ইরানি ইসলামী বিপ্লবের মূল কথা ছিল হচ্ছে তখনকার যে পাহলভী রাজবংশ, সেই রাজবংশের পতন ঘটিয়ে একটা প্রজাতন্ত্র গঠন করা, যেটা পরবর্তীতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানের ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রাজতন্ত্র ভেঙে যায়, প্রজাতন্ত্র গঠিত হয়। আরব বসন্ত বা আরব বিপ্লব, বা আরব স্প্রিং আমরা যেটাকে বলি, এটা গত দশকের ক্ষেত্রে, মানে গত দশকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। বর্তমানে আসলে এটা তার গুরুত্ব হারিয়েছে, বাট ইতিহাসের পাতায় একটা গুরুত্বপূর্ণ বিপ্লব হিসেবে লেখা থাকবে আরব বসন্ত। তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে তাদের যে একনায়কতান্ত্রিক শাসন এবং স্বৈরাচারের বিরুদ্ধে একটা কম্বাইন্ড যে জাগরণ সৃষ্টি হয়েছিল আরব বিশ্বের দেশগুলোর মধ্যে, সেটাই একত্রে আরব বসন্ত বা আরব স্প্রিং নামে পরিচিত, বা আরব বিপ্লব আমরা যেটাই বলি না কেন। তো আরব বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষের মাঝেই মানে দীর্ঘ সময় ধরে একটা ক্ষোভ ছিল যে অর্থনৈতিকভাবে দেশগুলো বেশ পিছিয়ে ছিল, কাজের সুযোগ সৃষ্টি হচ্ছিল না, অথচ প্রত্যেকটা দেশে হয় সামরিক বাহিনী ক্ষমতায়, নাহলে একনায়কতান্ত্রিক শাসন বা ডিক্টেটরশিপ আমরা যেটাই বলি না কেন সেটা চলছিল। তো এর বিরুদ্ধে মানে প্রথম মানুষ রাজপথে নামে একটা ছোট্ট ঘটনার প্রেক্ষিতে টিউনিশিয়ার এক বেকার আহ, এক যুবক ছিলেন, তিনি হচ্ছে ফল ব্যবসায়ী ছিলেন। তিনি একসময় তার কাজ হারিয়ে ফেললে তিনি গায়ে আগুন জ্বালিয়ে তিনি আত্মহত্যা করেন। তার ঘটনা পরবর্তীতে আসলে টিউনিশিয়ার সাধারণ মানুষের রাজপথে নামে, এবং টিউনিশিয়ায় এই বিপ্লবের মধ্য দিয়ে আসলে পুরো আরব বিশ্বে বিপ্লবটা ছড়িয়ে পড়ে। এই পুরো সময়টাতে এই পুরো ঘটনাটাকে আসলে আরব বসন্ত বা আরব বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবটাকে পুরোপুরি সফল বা পুরোপুরি ব্যর্থ কোনোটাই বলা যাবে না। কিছু কিছু দেশে ক্ষমতার পরিবর্তন এসেছে, শাসনের পরিবর্তন এসেছে, আবার কিছু কিছু দেশে আসেনি। তো দেখি কি কি তথ্য লেখা আছে। আরব বসন্তের সূচনা হয় কোথায়? 2010 সালে 18 ডিসেম্বর সূচনাটা হয়েছিল টিউনিশিয়ায়। আর টিউনিশিয়া বিপ্লবের অপর নাম হচ্ছে জুই বিপ্লব বা জেসমিন বিপ্লব। পুরো ঘটনাটাকে কিন্তু বলা হচ্ছে আরব বিপ্লব। আর টিউনিশিয়া যেটা শুরু হয়েছিল, টিউনিশিয়ার ওটাকে বলা হয় আলাদা করে জুই বিপ্লব বা জেসমিন বিপ্লব। যেটা বলছিলাম, গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন কে? মোহাম্মদ বুয়াজিজি নামে এক যুবক। তিনি তার কাজ হারিয়ে বেকার হয়ে পড়ায় পরবর্তীতে এক সময় তিনি গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেন। এরপর আসছে স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধ সংক্রান্ত বেশ কিছু কথা বাকি দুটো আন্তর্জাতিক বিষয়ের লেকচারে আমরা আলোচনা করেছি। আজকে আবার আলোচনার স্বার্থে কিছুটা সংক্ষেপে বলা যাক যে স্নায়ুযুদ্ধ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, পরবর্তীতে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তারা দুইটি মানে মানে দুইটি পরাশক্তির দেশ হিসেবে আবির্ভূত হয়েছে পৃথিবীর মাঝখানে। তো দুইটা দেশ কিন্তু সবসময় নিজেদের ভিতরে একটা
কম্পিটিশন চলতো যে কে কার থেকে বেশি শক্তিশালী, কে কার থেকে বেশি জায়গা দখল করে নিয়ে রাখতে পারে, কে কার থেকে বেশি অর্থনৈতিকভাবে ক্ষমতাধর। তো দুটো দেশ কখনো সরাসরি যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করেনি, কিন্তু তাদের ভেতরে অভ্যন্তরীণ ভাবে একটা দেশকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু সবসময় ছিল। তো এটাকেই আমরা বলছি কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধ বলতে এমন একটা যুদ্ধকে বোঝায় যে যুদ্ধে কোনো হাতাহাতি হবে না, অস্ত্র দিয়ে আক্রমণ হবে না, কিন্তু স্ট্র্যাটেজিক ভাবে যুদ্ধ হতে পারে। যে আমি অর্থনৈতিক ভাবে ওই দেশকে পিছিয়ে ফেলে দিব, বা হচ্ছে সামরিক শক্তির দিক থেকে আমি দেখাবো যে না আমি বেশি শক্তিশালী, বা কূটনৈতিক ভাবে ওই দেশের থেকে আমি বেশি কৌশলগত অবস্থানে আছি। এটাই হচ্ছে আসলে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের মূল কথা। তো কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের পরবর্তীতে আসলে পৃথিবীতে তিনটা ধারণা বেশ পপুলার হয়ে যায়। একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তৃতীয় বিশ্ব। প্রথম বিশ্বযুদ্ধ বলতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে চিনি। দ্বিতীয় বিশ্ব মানে হচ্ছে যারা সোভিয়েত ইউনিয়ন এবং তার যে মিত্র শক্তির দেশগুলো সেগুলো সেকেন্ড ওয়ার্ল্ড। আর হচ্ছে যারা নিউট্রাল অবস্থানে আছে তাদেরকে আমরা তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ হিসেবে চিনি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, তাদের ম্যাপ দেখতে পাচ্ছি। তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই কিন্তু বিশ্বে যে দেশই স্বাধীন হোক না কেন তাদেরকে তো আর কলোনি করতে পারছে না, কারণ ইতিমধ্যে যেটা বলেছি যে কলোনাইজেশনের মেন্টালিটি থেকে কিন্তু বিশ্বের দেশগুলো বেরিয়ে এসেছে। তো এখন কলোনাইজেশন করা যাবে না, কিন্তু এই দেশগুলোকে তো আমার পক্ষের দেশ বা আমার মিত্র দেশ বানাতে পারি। আমার মিত্র দেশ বানালে আমার লাভ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ছিল হচ্ছে একটা ক্যাপিটালিস্ট দেশ, এখনো আছে। সোভিয়েত ইউনিয়ন ছিল পুরোদমে একটা সোশ্যালিস্ট কান্ট্রি। তো সোশ্যালিস্ট আর ক্যাপিটালিস্ট কিন্তু একসাথে ব্লেন্ড হবে না। তো মার্কিন যুক্তরাষ্ট্র চাইতো যে দেশই স্বাধীন হোক না কেন তাকে ক্যাপিটালিস্ট ঘরানার বানানোর জন্য, সোভিয়েত চাইতো অন্যদিকে যে দেশই আসুক না কেন তাকে সোশ্যালিস্ট বানিয়ে তার সাথে আমার অ্যালায়েন্স রাখা মেনটেন করার জন্য। তো এই অসুস্থ প্রতিযোগিতা থেকেই কিন্তু পরবর্তীতে বিভিন্ন সংকট বা কনফ্লিক্ট দেখা দেয়। তার ভিতরে একটা দেখছি আমরা কোরিয়া সংকট। 1950 সালে পিত সাগরকে নিয়ে দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়ে। কে কে দেশ দুটি বলতে কার কথা বলা হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। 1950 সালে গৃহীত জাতিসংঘের ইউনাইটিং ফর পিস বা শান্তির জন্য ঐক্যের প্রস্তাবের ভিত্তিতে 1953 সালে কোরিয়া যুদ্ধের অবসান হয়। পানমুনজাং হলো দুই কোরিয়ার মাঝে শান্তি স্থাপনকারী একটি গ্রাম। 1998 সালে দক্ষিণ কোরিয়া কর্তৃক উত্তর কোরিয়ার জন্য গৃহীত শান্তি কূটনীতি হলো সানশাইন পলিসি। এই পলিসি গ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জং। তার মানে এখানে কিন্তু একটা ঘটনা নিয়ে বলা হচ্ছে না, বরং পুরো কোরিয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের যে স্ট্যান্স সেই স্ট্যান্সটা বোঝানো হচ্ছে। আমরা কিন্তু জানি যে এখনো কোরিয়া দুই ভাগে বিভক্ত, একটা উত্তর কোরিয়া এবং একটা দক্ষিণ কোরিয়া। তো পিত সাগরকে কেন্দ্র করে যে হচ্ছে দেশগুলোর যুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে কোরিয়া যুদ্ধ, পানমুনজং গ্রাম এবং হচ্ছে যে সানশাইন পলিসি, সবগুলোর কথাই কিন্তু এখানে বলা আছে। কিউবা সংকটের দিকে যদি তাকে 1959 সালে ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে। 1962 সালে সোভিয়েত ইউনিয়ন কিউবার নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র বসানোর উদ্যোগ গ্রহণ করে। 1963 সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে হটলাইন চালু হলে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সংকটের অবসান হয়। এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল জন এফ কেনেডি এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল নিকিতা ক্রুশেভ। তো এগুলো আমরা একটু পড়ে নিব তাহলে হয়ে যাবে। এখানে বেশ কিছু যুদ্ধ নিয়ে আবার কথা বলা আছে, এই যুদ্ধগুলো একটু দেখে নিই আমরা সংক্ষেপে। প্রথমে আছে ক্রুসেড। ক্রুসেড বলতে বোঝায় হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মের জন্য বিশ্বে যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলোকে ক্রুসেড নামে পরিচিত। ক্রুসেড বেশ কয়েকবার হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ইতিহাসে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কনস্টান্টিনোপলের অধিকার নেয়ার জন্য ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে 1095 থেকে 1291 পর্যন্ত যে বেশ কয়েকবার যুদ্ধ পরিচালনা করে সেগুলোকে বোঝানো হয়। দুইটা শহরের কথা বলা আছে, জেরুজালেম ফিলিস্তিন বা প্যালেস্টাইনের জেরুজালেম, আর কনস্টান্টিনোপল বা তুরস্কের ইস্তানবুল যেটাকে বলা হয় ওটাকে একসময় কনস্টান্টিনোপল বলা হইতো। তুরস্ক আর ইসরায়েল প্যালেস্টাইন যদি আসে তাইলে কিন্তু আরব বিশ্বের একটা মেজরিটি অংশ কভার হয়ে যায়। সো এইটা দখল নেওয়ার জন্য খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করে সেটা হচ্ছে ক্রুসেড। প্রথম ক্রুসেড পরিচালনাকারী ছিলেন গডফ্রে। বীর সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুবের নেতৃত্বে মুসলিমরা জেরুজালেমকে ক্রুসেডদের হাত থেকে 1187 সালে মুক্ত করতে সক্ষম হয়েছিল। এরপর আছে হচ্ছে শতবর্ষব্যাপী যুদ্ধ। এটা ইংল্যান্ড এবং ফ্রান্সের ভিতরে সংঘটিত হওয়া যুদ্ধ। ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সিংহাসন দাবি করলে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ফ্রান্সের বিজয় হয়। যুদ্ধটা 100 বছর ধরে চলে, আমরা দেখতেই পাচ্ছি 1338 থেকে 1453, 100 বছরের বেশি সময় ধরে চলে, তাই এটাকে শতবর্ষব্যাপী যুদ্ধ বলা হয়। এরপরে পানিপথের যুদ্ধ। পানিপথ, পানিপথ বলতে কি বোঝায়? পানিপথ হচ্ছে একটা গ্রামের নাম। ভারতের হরিয়ানা প্রদেশে একটা গ্রাম আছে, ভারতের হরিয়ানা প্রদেশে একটা গ্রাম, গ্রামটার নাম হচ্ছে পানিপথ।
এই পানিপথে 3বার যুদ্ধ হয়েছে, এগুলোকে পানিপথের যুদ্ধ বলা হয়। প্রথম পানিপথের যুদ্ধ, তখন আহ মুঘলরা ভারতে আসে নাই, মুঘলদের আদি নিবাস ছিল হচ্ছে মঙ্গোলিয়া। তখন ভারতের সুলতানরা ছিল ক্ষমতায়। সর্বশেষ সুলতান ছিলেন লোদী বংশের ইব্রাহিম লোদী। সেই ইব্রাহিম লোদীর সাথে একটা যুদ্ধ করেন মঙ্গোলিয়ান যোদ্ধা বাবর। সেই বাবর এবং লোদীর ভেতরের যুদ্ধটাকে আমরা বলছি প্রথম পানিপথের যুদ্ধ। এই যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত করে বাবর বসেন ভারতের সিংহাসনে এবং প্রতিষ্ঠা করেন হচ্ছে মুঘল সাম্রাজ্য। এটা ছিল হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল হচ্ছে রাজপুত সেনাপতি হিমুর সাথে আকবরের সেনাপতি হচ্ছে বৈরাম খান। এই দুই পক্ষের ভিতরে ঠিক একই জায়গায় আরেকটা যুদ্ধ হয়, তাই এটাকে বলা হয় দ্বিতীয় পানিপথের যুদ্ধ। এই যুদ্ধে মুঘলরা অর্থাৎ আকবরের সেনাপতি বৈরাম খানের জয়লাভ করে। এই যুদ্ধে জয়লাভ করার মাধ্যমে মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত হয়। তার মানে কি, বাবর কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আকবর। কারণ একজন শাসন করতে আসলে তিনি শাসন করছেন, কিন্তু সবাই কিন্তু তাকে মেনে নেয় না। কিছু কিছু জায়গায় কিছু রেবেল চলতে থাকে। কিন্তু আকবর আসার পরবর্তীতে আকবর সব এরকম হচ্ছে মানে কি বলে প্রতিপক্ষকে দমন করে শাসনটাকে পাকাপোক্ত করেন। তাই মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় হচ্ছে আকবরকে। পানিপথের তৃতীয় যুদ্ধ, মারাঠাদের সাথে আফগান সম্রাট আহমেদ শাহ আবদালির মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয় এবং আবদালিরা জয়লাভ করে। এটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। তাহলে পানিপথে মোট কয়টা যুদ্ধ? 3টা যুদ্ধ। প্রথমটা ইব্রাহিম লোদির সাথে সম্রাট বাবর, দ্বিতীয়টা হিমুর সাথে বৈরাম খান, এবং তৃতীয়টা হচ্ছে আবদালি বনাম মারাঠা। জয়লাভ করে প্রথমটাতে হচ্ছে সম্রাট বাবর, দ্বিতীয়টাতে বৈরাম খান এবং তৃতীয়টাতে আবদালি। আমরা মনে রাখবো এইভাবে। এরপরে দেখতে পাচ্ছি পলাশির যুদ্ধ। এটা আমরা সবাই জানি, 1757 সালে 23শে জুন ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ এর সাথে বাংলার নবাব সিরাজউদ্দৌলার একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করেন এবং বাংলার যে শেষ নবাব সিরাজউদ্দৌলা, মানে তিনি ছিলেন শেষ স্বাধীন নবাব। এরপরে বাংলায় নবাবী শাসন ছিল, কিন্তু সেটা স্বাধীন নবাবী শাসন ছিল না, সেটা ইংরেজদের পাপেট একটা গভর্নমেন্টের মতো বিষয় ছিল। তো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে হচ্ছে পলাশির প্রান্তরের যুদ্ধের মাধ্যমে। বক্সারের যুদ্ধ, বক্সার ভারতের একটা জায়গার নাম। 1764 সাল, যেমনটা বলছিলাম 1757 সালে বাংলার স্বাধীন নবাবী শাসন শেষ হয়েছে, বাট নবাবী শাসন কিন্তু শেষ হয় নাই। তো তখন মীর কাসিম নামে আরেকজন নবাব আসে পরবর্তীতে, যিনি আবার স্বাধীনচেতা মানুষ ছিলেন, তিনি বাংলার স্বাধীনতা চাইতেন। তিনি ইংরেজদের থেকে বাংলাকে মুক্ত করতে চাইতেন। এটা যখন জানাজানি হয়ে গেল, তখন ইংরেজদের সাথে মীর কাসিমের আবার যুদ্ধ হয়। এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হয় এবং বাংলায় ইংরেজরা পাকাপোক্তভাবে তাদের শাসন প্রতিষ্ঠা করে ফেলে। এরপর দেখতে পাচ্ছি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, 1775 থেকে 1776। আমেরিকাও কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কাদের থেকে? ব্রিটেনের থেকে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়েছিল। প্রথম প্যারিস চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা অর্জন করে। এরপর দেখতে পাচ্ছি আমরা আফিম যুদ্ধ বা ওপিয়াম। ঠিক আছে, পপি গাছ থেকে হচ্ছে আফিম উৎপাদন করা হয়। আফিম কিন্তু হচ্ছে ওষুধ শিল্পের জন্য কিংবা মাদক হিসেবে ব্যবহার করা হয়। তো এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই আফিমকে কেন্দ্র করে 2বার যুদ্ধ হয়েছে। প্রথম যুদ্ধ 1839 থেকে 1842, দ্বিতীয় যুদ্ধ 1856 থেকে 1860। প্রথম যুদ্ধটাকে অ্যাংলো চীনা ওয়ার নামেও পরিচিত। অ্যাংলো কথাটা দিয়ে ব্রিটিশদেরকে বোঝানো হয়। অ্যাংলো চাইনিজ ওয়ার, তার মানে ব্রিটিশ এবং চায়নাদের মধ্যে ওয়ার। এটা ব্রিটিশ এবং চায়নাদের ভিতরে প্রথম যুদ্ধ ছিল। এই যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করে। এটি অ্যারো ওয়ার বা দ্বিতীয় অ্যাংলো ওয়ার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধেও ব্রিটেন জয়লাভ করে। মজার বিষয়, 2টা যুদ্ধে, আফিম যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করে এবং এর পরবর্তীতে চীনের অধ্যুষিত যে বর্তমানে একটা অঞ্চল আছে হংকং, সেই হংকং শাসন কিন্তু চলে যায় কাদের কাছে? এই ব্রিটেনের কাছে। এরপর ক্রিমিয়ার যুদ্ধ। এই ক্রিমিয়া কিন্তু বর্তমানে রাশিয়ার অধীনে, কিন্তু ক্রিমিয়া কিন্তু ঐতিহাসিকভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা। রাশিয়া থেকে একটু দূরে এটা একটা হচ্ছে দ্বীপ অঞ্চল হচ্ছে ক্রিমিয়া। রাশিয়া এবং ফ্রান্স, ইংল্যান্ড, তুরস্কের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। 1856 সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। কিন্তু 2014 সালে রাশিয়া কিন্তু এবার এই ক্রিমিয়া দখল করে নেয়। কত সালে? 2014 সালে। তাহলে বর্তমানে ক্রিমিয়া কার দখলে আছে? ক্রিমিয়া রাশিয়ার দখলে আছে। এরপরে আমেরিকান সিভিল ওয়ার বা আমেরিকার গৃহযুদ্ধ, 1861 থেকে 1865। 1861 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আব্রাহাম লিঙ্কনের সরকারের সাথে দাসপ্রথা নির্ভর 11টি প্রদেশে গৃহযুদ্ধ হয়। এই যুদ্ধে আব্রাহাম লিঙ্কন সরকারের জয় হয় এবং যুক্তরাষ্ট্র থেকে দাসপ্রথা বিলোপ করা হয়। তাহলে বোঝার চেষ্টা করেন গৃহযুদ্ধ কাকে বলে। যখন একটা দেশের মধ্যেই কয়েকটা পক্ষ মিলে যুদ্ধে জড়ায় পড়ে, তখন এটাকে গৃহযুদ্ধ বলা হয়। 2টা ডিফারেন্ট দেশ যুদ্ধ করলে সেটা গৃহযুদ্ধ না। একটা দেশের ভেতরেই যদি কয়েকটা পক্ষ মিলে যুদ্ধ করে, সেটা হচ্ছে গৃহযুদ্ধ।
তো গৃহযুদ্ধটা কি নিয়ে হয়েছিল? আব্রাহাম লিঙ্কন এক পাশে, যিনি দাসপ্রথার বিরুদ্ধে, অন্যদিকে ছিল 11টা প্রদেশ যারা দাস প্রথার পক্ষে। এদের মধ্যে হয়েছে যুদ্ধ। যুদ্ধে আব্রাহাম লিঙ্কন জয়লাভ করছে এবং এর পরবর্তীতে দাসপ্রথা চিরতরে বিলুপ্ত হয়ে গেছে আমেরিকা থেকে। ওকে। এরপরে আরব ইসরায়েল যুদ্ধ, যেটা শুরুতে আমরা আলোচনা করেছিলাম, বেলফোর ঘোষণা। বেলফোর ঘোষণার পরবর্তীতে আমরা দেখলাম 1948 সালে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো ফিলিস্তিনের মাতৃভূমিতে। তো এই জন্য আরব ইসরায়েলের ভিতর প্রথম যুদ্ধ সংঘটিত হলো 1948 সালে। ফিলিস্তিনের নিজ ভূমিতে পরাজিত হয় এবং ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। প্রথম আরব ইসরায়েল যুদ্ধবিরতি সীমারেখা গ্রিন লাইন নামে পরিচিত ছিল। আবার যুদ্ধ হলো, যেটা দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত। তো এখানে মিশর জড়ায় পড়ে, মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে, এটা আমরা জেনে রাখতে পারি। এরপর তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ বা 6 দিনের যুদ্ধ। ইসরায়েলি বাহিনী মিশরের কাছ থেকে গাজা ভূখণ্ড ও সিনাই উপদ্বীপ, জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি ছিনিয়ে নেয়। ওয়াইসি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। দেখেন ইম্পর্টেন্ট বিষয় কোথায় এখানে, যে প্রথম যুদ্ধগুলাতে মানে কি বলে অনেক পক্ষ অংশ নেয় নাই, যুদ্ধটা ফিলিস্তিনের মানুষ এবং ইসরায়েলের ভেতরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু পরবর্তী যুদ্ধগুলোতে কিন্তু আস্তে আস্তে মিশর, সিরিয়া সব বিভিন্ন দেশ অংশ নেয়। তো যুদ্ধের এক পর্যায়ে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল বাহিনী মিশরের কাছ থেকে যখন সিনাই উপত্যকা নিয়ে নেয়, গাজা উপদ্বীপ নিয়ে নেয়, তখন কিন্তু এটা একটা মিশরের জন্য অনেক বড় একটা হুমকির কারণ হয়ে দাঁড়ায়। কারণ এই গাজা ভূখণ্ড এবং সিনাই উপত্যকা, বিশেষ করে সিনাই উপত্যকা বৈশ্বিক বাণিজ্যের জন্য একটা হটস্পট। এটা যদি মিশরের কাছ থেকে চলে যায়, মিশর অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়বে। তখন মাঝখানে হচ্ছে কি বলে, যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে আসে। তখন যুক্তরাষ্ট্র থেকে বলা হয় যে তখন হচ্ছে মিশরের জামাল আব্দুল নাসের আর এইদিকে হচ্ছে আহমেদ বেনিং, যিনি ছিলেন ইসরায়েলের, দুজনের ভিতরে মধ্যস্থতা করে বলেন যে ইসরায়েল মিশরকে সিনাই উপত্যকা ফিরিয়ে দিবে, বিনিময়ে আহ মিশরকে কি করতে হবে, ইসরায়েলকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। তো আমরা যেটা জানি যে বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ কিন্তু ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাই। ইভেন বাংলাদেশও দেয় নাই। এই জন্য কিন্তু বাংলাদেশের পাসপোর্টে এক সময় পর্যন্ত লেখা ছিল যে বাংলাদেশের এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর সব দেশে ভ্রমণ করা গেলেও ইসরায়েলে ভ্রমণ করা যাবে না, কারণ বাংলাদেশ ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় না। ঠিক তেমনই ভাবে ওআইসির কথা আমরা জানি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তো এটা কেন গঠিত হয়েছিল? ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, মুসলিম বিশ্বকে একত্রিত করার জন্য। তার মানে মুসলিম বিশ্বগুলো একমতে ছিল যে আমরা ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিব না, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করব না, মানে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু মিশর ওই সিনাই উপত্যকা ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়, বিনিময়ে সিনাই উপত্যকা ফিরে পায়। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে কি বলে, মিশরের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তাকে কিন্তু নোবেল শান্তি পুরস্কারও দেওয়া হয়। তো আরব ইসরায়েল যুদ্ধ 1948 থেকে 1974, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ বা তেল সংকট 1973 সালে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করে। 1973 সালে আরবরা তেল অবরোধ দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল সিনাই উপত্যকা এবং গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহার অঙ্গীকার করলে ওপেক 1974 সালের মার্চ মাসে তেল নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি হয়। যে চুক্তির কথা বলছিলাম এটাকে বলা হয় ক্যাম্প ডেভিড চুক্তি। এই ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমেই কিন্তু পরবর্তীতে ইসরায়েল এবং হচ্ছে যে কি বলে তখন মিশরের ভিতরে চলমান যে যুদ্ধ বা চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ, সেটার পরিসমাপ্তি ঘটে। আরো কিছু যুদ্ধের কথা আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি ইরাক ইরান যুদ্ধ 1980 সাল। শাতিল আরব জলপথকে কেন্দ্র করে এর যুদ্ধ হয়। 1988 সালে আলজিয়ার্স চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হয়। ফকল্যান্ড যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ, 1982 সাল। আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। বর্তমানে ফকল্যান্ড ইংল্যান্ডে অবস্থিত। কেন ইন্টারেস্টিং একটা যুদ্ধ, যে এই যুদ্ধের প্রতিশোধ নেয়ার জন্যই কিন্তু পরবর্তীতে যে কি বলে আমরা জানি আর্জেন্টিনা ন্যাশনাল টিম যখন ইংল্যান্ডের সাথে মুখোমুখি 1928 সালে ওয়ার্ল্ড কাপে এবং সেমিফাইনালের ম্যাচে ডিয়েগো ম্যারাডোনা যখন হাত দিয়ে গোল দেয়, তিনি কিন্তু পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করেন নাই। তিনি বলেছেন তিনি ঈশ্বরের হাত দিয়ে গোলটা দিয়েছিলেন এবং তিনি এটাকে ইংল্যান্ড যে অবৈধভাবে দখল করে নিয়েছে একটা জায়গা, সেটার প্রতিশোধ হিসেবে দেখিয়েছিলেন। সো রাজনীতি থেকে শুরু করে ফুটবল মাঠ, সব জায়গায় একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল তখন হচ্ছে ফকল্যান্ড যুদ্ধ। এরপরে ফার্স্ট গালফ ওয়ার বা প্রথম উপসাগরীয় যুদ্ধ 1990 থেকে 1991। ইরাকি বাহিনী 1990 সালে 2 আগস্ট কুয়েত হামলা করে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতকে ইরাকের 19তম প্রদেশ হিসেবে ঘোষণা করে। ইন্টারেস্টিং একটা বিষয়, কুয়েত একটা স্বাধীন দেশ, এই কুয়েতকে হচ্ছে ইরাকের 19তম প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়। ইরাকের বিরুদ্ধে সে সময় বাংলাদেশ সহ 35টি দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পারস্য উপসাগরীয় যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে ইরাক পরাজিত হয়। ওই সময় কিন্তু বাংলাদেশও
মানে কি ইরাকের বিরুদ্ধে ছিল এবং পরবর্তীতে ইরাক এই যুদ্ধে পরাজিত হয় আমরা দেখতে পেলাম। এরপর ইঙ্গো মার্কিন ইরাক যুদ্ধ 2003 সাল। গণবিধ্বংসী মরণাস্ত্র তৈরি এবং জনগণের নির্যাতনের কথিত অভিযোগের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন শক্তি সাদ্দাম হোসেনকে পদচ্যুত করতে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। মার্কিন বাহিনী আনুষ্ঠানিকভাবে ইরাক ত্যাগ করে 18 ডিসেম্বর 2011 সালে। ওকে, এর মধ্য দিয়ে আমাদের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো আলোচনা করা শেষ। এবার আমরা আলোচনা করব বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু চুক্তি নিয়ে। প্রথম চুক্তি হচ্ছে ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা ব্রিটিশ রাজ পরিবারের একটা দলিল, যেটা স্বাক্ষরিত হয় 1215 সালে। তখনকার যে রাজা জন ছিলেন, রাজা জন সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত এই চুক্তিটি স্বাক্ষর করেন। এতে রাজার অধিকার খর্ব হয় এবং জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়। এই চুক্তির কারণে রাজাকেও আইনের অধীনে আসতে হয়েছিল। পরবর্তীকালে এই ম্যাগনা কার্টার উপর ভিত্তি করে ভারতীয় সংবিধান রচিত হয়েছে। শুধু তাই না, বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক 6 দফা দাবি আছে, এই 6 দফাকেও কিন্তু পূর্ব বাংলার ম্যাগনা কার্টা বলা হয়। তার কারণ কি, ম্যাগনা কার্টা ব্রিটিশ সাধারণ মানুষের অধিকারের কথা বলে, তেমনি ভাবে 6 দফা বাংলার মানুষের অধিকারের কথা বলতো। দুইটার মিল আছে, তাই 6 দফাকে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার ম্যাগনা কার্টা বলা হয়। এরপর আছে প্রথম ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তি, ভার্সাই বেশ কয়েকটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফ্রান্সের একটা শহর হচ্ছে ভার্সাই। 1783 সালে যে ভার্সাই চুক্তি, এখানে 4টা চুক্তি স্বাক্ষরিত হয় ফ্রান্সের ভার্সাই নগরীতে। গ্রেট ব্রিটেন বনাম যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন বনাম ফ্রান্স, গ্রেট ব্রিটেন বনাম স্পেন, গ্রেট ব্রিটেন বনাম নেদারল্যান্ড। এই 4টি চুক্তির প্রথম চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘটে এবং যুক্তরাষ্ট্র একটি স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। তার মানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জিত হয় কোন চুক্তির মাধ্যমে? উত্তর হবে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে। দ্বিতীয় ভার্সাই চুক্তি আমরা ইতিমধ্যে পড়েছি। দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষর হয় 1919 সালে, কার্যকর হয় 1920 সালে। এটার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জয়লাভ করে এবং পরাজিত হয় হচ্ছে জার্মানি। কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে এবং জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য করাই ছিল দ্বিতীয় ভার্সাই চুক্তির মূল লক্ষ্য। তাসখন্দ চুক্তি, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ, এখানে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। লক্ষ্য কি ছিল? 1965 সালে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠা করা। মধ্যস্থতাকারী দেশ ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস কোসিগিনি। এরপরে সিমলা চুক্তি, এটাও ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটা চুক্তি। ভারতের কি বলে, যে হিমাচল প্রদেশের রাজধানী সিমলা, সেখানে স্বাক্ষরিত হয়। এটার লক্ষ্য ছিল উভয় দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে একে অপরকে সম্মান দেখাবে। জম্মু কাশ্মীর বিরোধে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত লাইন অফ কন্ট্রোল দেশের সীমানা হিসেবে মেনে চলবে। উভয় দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন ও এককভাবে চুক্তি বদলানোর ক্ষেত্রে বিধিনিষেধ। লাইন অফ কন্ট্রোল কি? এটা হচ্ছে ভারত ধরে নিলাম, এটা হচ্ছে পাকিস্তান, দুটো দেশের মাঝখানে আছে হচ্ছে কাশ্মীর। তো ভারত এবং পাকিস্তানের যে লাইনটা, সীমানা লাইন, সেটাকে আমরা কি বলি? র্যাডক্লিফ লাইন। কিন্তু কাশ্মীরের যে ভাগটা, কাশ্মীরের ভাগটা যে কতটুকু পাকিস্তানের কাশ্মীর, কতটুকু ইন্ডিয়ার কাশ্মীর, সেটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলও আছে, যেটা ভারত আর চীনের মধ্যে। এরপর আছে প্যারিস শান্তি চুক্তি। কত সালে স্বাক্ষরিত হয়? 1973 সালে। স্বাক্ষরকারী দেশ হচ্ছে উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য কি ছিল? তখন ভিয়েতনাম এবং ভিয়েতনাম ওয়ার যেটাকে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভিয়েতনাম, এই যুদ্ধ বন্ধ এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে ব্যাক অফ করে, এটাই ছিল মূল কথা। এই যুদ্ধের ফলে ভিয়েতনাম যুদ্ধে, এই চুক্তির ফলে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে। ক্যাম্প ডেভিড চুক্তি। ক্যাম্প ডেভিড চুক্তিতে একটা ছোট্ট কারেকশন, ক্যাম্প ডেভিড চুক্তিতে আমি নামটা ভুল বলেছিলাম। ক্যাম্প ডেভিড চুক্তির সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত। আমি জামাল আব্দুল নাসের বলে ফেলেছিলাম, তিনি আরো আগের ছিলেন। ওই সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত। আর হচ্ছে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মোনাকেম বেগিন। তাহলে স্বাক্ষরকারী দুইজন ছিলেন, একজন হচ্ছেন আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মোনাকেম বেগিন, দুজনের ভিতর স্বাক্ষরিত হয়। মূল কথা কি ছিল? মিশর ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিবে, আর হচ্ছে ইসরায়েল মিশরকে তার সিনাই উপত্যকা ফিরিয়ে নিবে। এই ঘটনার পরবর্তীতে কিন্তু আনোয়ার সাদাতকে নোবেল প্রাইজ দেওয়া হয় তার এই ঘটনার জন্য। স্বাক্ষর হয়েছিল ওয়াশিংটন ডিসির ক্যাম্প ডেভিড নামক একটা জায়গায়, তাই এটাকে ক্যাম্প ডেভিড চুক্তিও বলা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি অসলো চুক্তি। অসলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে। অনেকগুলো বিষয়াবলী ছিল। ইসরায়েল অধিকৃত গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরের জেরিকো শহরে ফিলিস্তিনিদের স্বায়ত্তশাসন এবং ইসরায়েল প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির মাধ্যমে সহিংসতা বন্ধ করে 2005 সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিন পরস্পরকে স্বীকৃতি দান করবে। ইসরায়েল চুক্তি শক্ত ভঙ্গ করে এবং অধিকৃত এলাকা হতে সকল সৈন্য প্রত্যাহার না করায় চুক্তিটির কার্যকারিতা হ্রাস পায়। তার মানে অসলো চুক্তির শুরুতে ইন্টেনশনটা ভালো ছিল, মোটিভ ভালো ছিল, কিন্তু পরবর্তীতে ইসরায়েল এই শর্তটা মানেনি। আফগান শান্তি চুক্তি।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের মধ্যে কাতারের রাজধানী দোহাতে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটাকে আফগান শান্তি চুক্তি বলা হয়। এই যুদ্ধের মূল কথা ছিল আফগান যুদ্ধের অবসান ঘটানো, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে, উভয় পক্ষ তাদের বন্দীদের মুক্তি প্রদান করবে। এটা ছিল আফগান শান্তি চুক্তির মূল কথা। নিরস্ত্রকরণ চুক্তি। নিরস্ত্রকরণ চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। নিরস্ত্রকরণ মানে হচ্ছে আমার যে সামরিক অস্ত্রগুলো সেটার ব্যবহার কমিয়ে আনা বা বন্ধ করা, এবং সামরিক অস্ত্র মানে যত সম্ভব হচ্ছে কম উৎপাদন করা। দেখি প্রথম কি ছিল, বুলেট ও বিষাক্ত গ্যাস হ্রাস করা সংক্রান্ত প্রথম চুক্তিতে স্বাক্ষরিত হয় হেগে 1889 সালে। নৌবাহিনীর অস্ত্র ব্যবহার বিধি স্বাক্ষরিত হয় ওয়াশিংটনে, ওয়াশিংটন চুক্তি 1922 সালে। পারমাণবিক নিরস্ত্রকরণের প্রস্তাব বারুস পরিকল্পনা 1946, পারমাণবিক অস্ত্র উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা গ্রামিকো পরিকল্পনা 1946। চারটা নাম আমরা মনে রাখবো, প্রথম হেগ, ওয়াশিংটন চুক্তি, বারুস পরিকল্পনা, গ্রামিকো পরিকল্পনা। নিরস্ত্রীকরণ সংক্রান্ত পদক্ষেপ ছিল এগুলা। এখন আলোচনা করব এনপিটি নিয়ে। এনপিটির ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। এটার মূল কথা, আমার যদি পারমাণবিক অস্ত্র থেকে থাকে তাহলে সেটা ব্যবহার করব না, ভবিষ্যতে আমি সেটা আর উৎপাদন করব না। পারমাণবিক নিরস্ত্রকরণ চুক্তি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বলা হয় এটাকে। এই চুক্তিতে স্বাক্ষর সদস্য হচ্ছে 191টা। কোন দেশ প্রত্যাহার করছে? উত্তর কোরিয়া। স্বাক্ষর করেনি কারা? ইসরায়েল, দক্ষিণ সুদান, ভারত এবং পাকিস্তান। এই চারটা দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে নাই। উদ্দেশ্য কি? বিশ্বে পারমাণবিক অস্ত্র ও অস্ত্র প্রযুক্তির বিস্তার নিরোধ করা, পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার প্রচার করা এবং পারমাণবিক নিরস্ত্রকরণ সাধারণ সম্পূর্ণ নিরস্ত্রীকরণ অর্জনের লক্ষ্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। এটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন্স বা পারমাণবিক অস্ত্রের ব্যবহারটাকে কমিয়ে আনার জন্য বা বন্ধ করে দেওয়ার নিমিত্তে স্বাক্ষরিত হওয়া একটা চুক্তি। এরপর আছে সিটিবিটি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। একটু আগেরটার মেইন কথা কি ছিল? এনপিটি, যে আমরা পারমাণবিক অস্ত্র উৎপাদন করব না, উৎপাদিত থাকলে সেটা ব্যবহার করব না। সিটিবিটির মেইন কথা কি? সিটিবিটির মূল কথা হচ্ছে যে আমার নিউক্লিয়ার উইপন আছে বা নিউক্লিয়ার আমার কোনো হচ্ছে গবেষণা আছে। অনেক সময় দেখবেন যে কোনো কারণ ছাড়া ভারত পাকিস্তানের আকাশ সীমায় হচ্ছে নিউক্লিয়ার উইপন নিক্ষেপ করেছে। কারণ জিজ্ঞাসা করা হলে বলে কি আমরা পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছি, দেখার জন্য অস্ত্র ঠিক মতো কাজ করতেছে কিনা। তো নিউক্লিয়ার টেস্ট করা যাবে না। টেস্ট ব্যান ট্রিটি, যে আমার পারমাণবিক অস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ বা এটা পরীক্ষা করা, এটা যাতে বন্ধ করা হয় সেটার জন্য জাতিসংঘের 51তম অধিবেশনে উত্থাপন করেছিল এটা অস্ট্রিয়া। আর এটা স্বাক্ষরিত হয় 1996 সালের 24 সেপ্টেম্বর। চুক্তিটি শর্ত হচ্ছে বর্তমান বিশ্বে পারমাণবিক গবেষণা চুল্লির অধিকারী 44 দেশের প্রত্যেকের স্বাক্ষর ও অনুমোদন না দিলে এটি কার্যকর হবে না। স্বাক্ষরিত দেশ 186টা এবং 177টা দেশ অনুমোদন করেছে। পারমাণবিক শক্তিধর 8টি দেশের মধ্যে মাত্র ফ্রান্স ও যুক্তরাজ্য চুক্তিটি অনুমোদন করেছে, বাকি 6 জনে কেউ করে নাই। তাহলে আলটিমেটলি খুব একটা লাভ নেই। হ্যাঁ, উদ্দেশ্য কি? সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ, নতুন করে কেউ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, এই শর্ত আরোপ করা। তো যাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই তারা স্বাক্ষর করে বসে আছে, আর যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তারা এই ব্যাপারে উদাসীন। তো এই চুক্তিটার আসলে কার্যকারিতা কতটুকু সেই ব্যাপারটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এরপর দেখতে পাচ্ছি ইরান পারমাণবিক চুক্তি। এটা অস্ট্রিয়ার ভিয়েনাতে স্বাক্ষরিত হয়েছিল। স্বাক্ষরকারী কারা? ইরান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য, অর্থাৎ যাদের কাছে ভেটো পাওয়ার আছে, ইউএসএ, ইউকে, ফ্রান্স, চীন এবং হচ্ছে রাশিয়া। ঠিক আছে, এবং সেই সাথে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, সবাই মিলে স্বাক্ষর করেছে। আর চুক্তি প্রত্যাহার করেছে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এর পরবর্তীতে আমরা এখন আলোচনা করব যে বিগত বছরে আজকের লেকচার থেকে কি কি প্রশ্ন আসছে সেটা নিয়ে। আমি প্রত্যেকটা প্রশ্ন একবার করে বলবো, আপনাদেরকে 2 সেকেন্ড করে টাইম দিব, আপনারা চিন্তা করবেন, দেখবেন উত্তরটা মনে করতে পারছেন কিনা। করতে পারলে খুবই ভালো, না হলে আমি আপনাদেরকে হেল্প করব উত্তরটা বের করার জন্য। প্রথমে দেখতে পাচ্ছি ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছেন। ওয়াটারলু যুদ্ধ, ওয়াটারলু কিন্তু বর্তমানে হচ্ছে কানাডার একটা জায়গার নাম। হ্যাঁ, কিন্তু ওয়াটারলু যুদ্ধ কিন্তু কানাডাতে হয় নাই। যুদ্ধটা হয়েছিল কোথায়? বেলজিয়ামে। ওয়াটারলু যুদ্ধে দুইটা পক্ষ ছিল, একটা পক্ষ হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন এবং আরেকটা ছিল হচ্ছে নেপোলিয়ান। যুদ্ধে জিতেছে কে, হেরেছে কে? এখন আপনাদের কাছে প্রশ্ন, অপশন এ হিটলার, বি লেনিন, সি স্ট্যালিন, ডি নেপোলিয়ান। আমি কিন্তু অপশন অ্যান্সার বলে দিচ্ছি যে দুইটা পক্ষ ছিল, ডিউক অফ ওয়েলিংটন এবং নেপোলিয়ান। তাইলে হারলে তো দুজনের ভিতরেই হারবে, ডিউক অফ ওয়েলিংটন তো নাই, তাহলে আছে কে? নেপোলিয়ান। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার, নেপোলিয়ান। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছে? অ্যান্সার হবে হচ্ছে নেপোলিয়ান। আফিম যুদ্ধ কোন রাষ্ট্র দুটির ভিতরে সংঘটিত হয়েছে? একটু আগে আপনাদেরকে বলেছি যে আফিম যুদ্ধ পপি ফুল থেকে যে সাবস্টেন্স কালেক্ট করে ওষুধ শিল্প এবং ড্রাগের জন্য আহ খুব ফেমাস হচ্ছে জিনিস হচ্ছে একটা আফিম। আফিম নিয়ে হচ্ছে যে যুদ্ধটা, যেটাকে আমরা অ্যাংলো চাইনিজ যুদ্ধ নামেও চিনি,
অ্যাংলো বলতে কি বোঝানো হয়? ব্রিটেনকে। তাহলে অ্যাংলো চাইনিজ মানে হচ্ছে ব্রিটেন এবং চীনের মধ্যে যুদ্ধ। তাহলে ব্রিটেন এবং চীন কোথায় আছে? ব্রিটেন মানে যুক্তরাজ্য, এবং চীন, তাহলে আছে হচ্ছে এ নাম্বার, চীন এবং যুক্তরাজ্য। এই দুইজনের ভিতরে সংঘটিত হয়েছিল আফিম যুদ্ধ, এবং আমরা জানি আফিম যুদ্ধ দুইবার হয়েছে, দুইবারই কে জয়লাভ করেছে? ব্রিটেন বা যুক্তরাজ্য। হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বোমাটার নাম কি? হিরোশিমায় আমরা জানি জাপানে দুইটা নিউক্লিয়ার উইপন নিক্ষেপ করা হয়েছে, একটা লিটল বয় এবং একটা হচ্ছে ফ্যাটম্যান। তো হিরোশিমায় একটা, নাগাসাকিতে একটা। হিরোশিমায় প্রথমটা, তাহলে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে হচ্ছে লিটল বয়। হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বোমার নাম হচ্ছে লিটল বয়। কোন যুদ্ধের পরে হংকং এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়? ইতিমধ্যে এটা নিয়েও আলোচনা করেছি। অ্যাংলো চাইনিজ যুদ্ধের পরবর্তীতে দুইটা যুদ্ধ হয়েছে অ্যাংলো চাইনিজ, দুইটা যুদ্ধেই ব্রিটিশরা জয়লাভ করেছে, এবং এর পরবর্তীতে চীনের বর্তমানে হচ্ছে একটা যে অঞ্চল আছে, অর্থনৈতিক অঞ্চল হংকং, সেই হংকংটা কাদের কাছে চলে যায়? ব্রিটিশদের কাছে চলে যায়। তাহলে ব্রিটিশ শাসন কোথায় প্রতিষ্ঠিত হয়? হংকং এ। কোন যুদ্ধের পরবর্তীতে? আফিম যুদ্ধের পরবর্তীতে, অপশন সি নাম্বার, আফিম যুদ্ধ। 1993 সালে ভেলভেট ডিভোর্সের মাধ্যমে কোন দুটি দেশের জন্ম হয়? ভেলভেট রেভলিউশনের কথা আজকে পড়েছি আমরা। ভেলভেট রেভলিউশন কত সালে হয়েছিল? 1989 সালে। ভেলভেট রেভলিউশনের মূল কথা কি? চেকোস্লোভাকিয়া নামক একটা রাষ্ট্র ছিল, সেখানকার শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষরা যে শান্তিপূর্ণ আন্দোলন করেছিল, সেটা ভেলভেট রেভলিউশন। এই ভেলভেট রেভলিউশনের ভিত্তিতেই পরবর্তীতে চেকোস্লোভাকিয়া ভেঙে যায়, যেটাকে আমরা ভেলভেট ডিভোর্স বলি। ভেলভেট ডিভোর্সের ফলে যে দুটি রাষ্ট্র সৃষ্টি হয় চেকোস্লোভাকিয়া থেকে, নাম থেকে বুঝতে পারছি, একটা স্লোভাকিয়া, এবং চেক থেকে চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র। তাহলে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া দুটি রাষ্ট্রের সৃষ্টি হচ্ছে। কোথায় আছে? অপশন বি, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া দুটি দেশের জন্ম হয়। ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটি কোথায় অবস্থিত? ইতিমধ্যে বলেছি ওয়াটারলু যুদ্ধ। ওয়াটারলু কিন্তু কানাডার একটা জায়গা, কিন্তু ওয়াটারলু যুদ্ধটা হয়েছিল কোথায়? ওয়াটারলু যুদ্ধ হয়েছিল হচ্ছে বেলজিয়ামে। ওকে। দ্য কিলিং কার্ভ রেখাটি কিসের সাথে যুক্ত? কিলিং কার্ভ দিয়ে বোঝায় যে কার্বন ডাই অক্সাইড কি পরিমাণ নির্গমন করা হচ্ছে, কি পরিমাণ উৎপাদিত হচ্ছে, বা কি পরিমাণ মানে পরিবেশে শোষিত হচ্ছে। তো কার্বন ডাই অক্সাইড সংক্রান্ত তথ্য বা উপাত্ত পাওয়া যায় হচ্ছে কিলিং কার্ভের মধ্য দিয়ে। তাইলে আপনারাই বলেন এটা কোনটার সাথে জড়িত? অর্থনীতির সাথে কার্বন ডাই অক্সাইড সরাসরি জড়িত না, জনসংখ্যা বৃদ্ধি না, শেয়ার বাজার না, সবগুলো ইনডিরেক্টলি জড়িত, কিন্তু ডিরেক্টলি কোনটা জড়িত? পরিবেশ। তাহলে অ্যান্সার হবে কিলিং কার্ভ রেখাটি কিসের সাথে জড়িত? অ্যান্সার হবে হচ্ছে পরিবেশ বা ইনভায়রনমেন্ট। সামরিক ভাষায় ডাব্লিউএমডি অর্থ কি? উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, এটা একটা অ্যাব্রিভিয়েশন, মাথায় রাখবেন, উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, ডাব্লিউএমডি এর হচ্ছে ফুল ফর্ম। এরপর যদি যাই, বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে জড়িত? বেলফোর ঘোষণাটা একটু মনে করিয়ে দেই। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1917 সালে, তখন ব্রিটিশ যে পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি হচ্ছে রথ চাইল্ডের কাছে একটা লেটার লিখেছিলেন, যেখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, সেটাই হচ্ছে বেলফোর ঘোষণা। তাহলে কোন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা ছিল বেলফোর ঘোষণায়? ইসরায়েল। তাহলে অ্যান্সার হবে ইসরায়েল। প্যালেস্টাইনের বুকে প্যালেস্টাইনকে দ্বিখণ্ডিত করে পরবর্তীতে এই বেলফোর ঘোষণার ভিত্তিতেই 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সাইনিং পাথ, সাইনিং পাথ কি? পেরুর একটা গেরিলা সংগঠন। অপশন হবে হচ্ছে এ, পেরুর গেরিলা সংগঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আমরা 1939 সালে, সেটা জানি। দেখি 1939 সাল কয়টা জায়গায় আছে? প্রথমটায় নেই, তৃতীয় নাম্বারটা নেই, 4 নম্বরটাও নেই, তাহলে অ্যান্সার হবে বি। তাহলে তারিখ না জেনেও অ্যান্সার করা সম্ভব, শুধু সাল মনে রেখে 1939 সাল, তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা। 1945 সালে হিরোশিমায় বোমা নিক্ষেপকারীর নাম কি ছিল? তার নাম ছিল হচ্ছে টমাস ফেরেবি। জাপানে হিরোশিমার উপর আণবিক বোমা নিক্ষিপ্ত হয় কবে? হিরোশিমায় প্রথম, নাগাসাকিতে দ্বিতীয়। 6 আগস্ট আর 9 আগস্ট, তাহলে প্রথমটা কত তারিখ হবে? 6 আগস্টে, 6 আগস্ট 1945 সাল। বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? 624 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল বদর সালে। বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল 624 খ্রিস্টাব্দে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পৃথিবীব্যাপী ফলাফল কি? দীর্ঘমেয়াদী যুদ্ধ, ন্যাটোর সম্প্রসারণ, পশ্চিমা অবরোধ, বৈশ্বিক মূল্যস্ফীতি। দেখেন, প্রত্যেকটাই কিন্তু ফলাফল, কিন্তু প্রশ্নে বলেছে পৃথিবীব্যাপী ফলাফল কোনটা। যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, এটা কিন্তু পৃথিবীব্যাপী না, ইউক্রেন আর রাশিয়ার মধ্যে। ন্যাটোর সম্প্রসারণ যদি হয়, তাহলে সেটা ইউরোপের মধ্যে, পৃথিবীব্যাপী না। পশ্চিমা অবরোধ যদি হয়, একটা দুইটা দেশের উপরে। কিন্তু মূল্যস্ফীতিটা কিন্তু হচ্ছে পৃথিবীব্যাপী। তাহলে অ্যান্সার কি হবে? টেকনিক্যালি চিন্তা করতে হবে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে পৃথিবীব্যাপী ফলাফল হচ্ছে বৈশ্বিক মূল্যস্ফীতি। বদরের যুদ্ধ, এটা ইতিমধ্যে আলোচনা হয়েছে। ওয়াটারলু যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? এটা নিয়ে প্রথমেই আলোচনা হয়েছে। দুইটা পক্ষ ছিল, ডিউক অফ ওয়েলিংটন এবং নেপোলিয়ান। যুদ্ধে নেপোলিয়ান হেরে যান এবং জয়লাভ করেন হচ্ছে ডিউক অফ
ওয়েলিংটন, বি নাম্বার। চতুর্থ বিপ্লবের সাথে, এটাকে হচ্ছে 4IR বলা হয়, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে কি কি আছে? টেক, এআই রিলেটেড সবকিছু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, হ্যাঁ আছে। ইন্টারনেট অফ থিংস, যেটাকে আমরা আইওটি বলি, হ্যাঁ আছে। রোবোটিক্স আছে। তিনটেই অ্যান্সার, তাহলে হবে হচ্ছে উপরের সবগুলো। তাহলে এআই, আইওটি এবং রোবোটিক্স সবগুলোই 4IR এর সাথে জড়িত। ইন্তিফাদা বলতে কি বোঝায়? আমরা আজকে দেখেছি যে দুইবার ইন্তিফাদা হয়েছে, প্রথম ইন্তিফাদা, দ্বিতীয় ইন্তিফাদা। ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি সাধারণ মানুষের ভেতরে যে নবজাগরণটা, সেটা। তাহলে অপশন বি নাম্বার, চোখ বন্ধ করে, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণ। কোন দেশটিতে কমলা বিপ্লব বা অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয়েছিল? কালার রেভলিউশনের আরেকটা স্টেপ, এটা ছিল ইউক্রেনে। ইউক্রেনে তৎকালীন হচ্ছে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য যে সংগঠন হয়েছিল, তখনকার যে নির্বাচন, মানে যে নির্বাচনে কারচুপি এবং দুর্নীতি অভিযোগ এসেছিল, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে বিপ্লবটা ছিল, সেটা কমলা বিপ্লব বা অরেঞ্জ বিপ্লব নামে পরিচিত। হুথি কোন দেশের বিদ্রোহী গ্রুপ? ইয়েমেন। বর্তমানে কিন্তু ইয়েমেন এবং সৌদি আরবের ভিতরে কনফ্লিক্ট আছে, এবং সেই আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে হুতি বিদ্রোহী। তারা কোন দেশের? ইয়েমেনের। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব কোন বিপ্লবের ভিত্তি ছিল? ফরাসি বিপ্লবের ভিত্তি ছিল। ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? একটু আগে অ্যান্সার করলাম, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ডি। কোন সালে ফরাসি বিপ্লব শুরু হয়? আমরা দেখেছি ফরাসি বিপ্লব আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1789 সালে। 1799 সাল পর্যন্ত কিন্তু চলেছে। এই ফরাসি বিপ্লব ছিল তৎকালীন যে মানে ফরাসি রাজবংশ, তাদের আসলে ক্ষমতাচ্যুত করার জন্য, এবং হচ্ছে মানে ফরাসি সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য সংগঠিত একটা বিপ্লব। বাস্তিল দুর্গের কথা বলেছে, একটা কারাগার ছিল বাস্তিল দুর্গ। কোন বিপ্লবের সাথে জড়িত? ফরাসি বিপ্লবের সাথে জড়িত। কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়? তিউনিসিয়ায়, যেটাকে আমরা জুই বিপ্লব বা জেসমিন বিপ্লব বলি। মনে করে দেখেন, আমরা পড়েছিলাম মোহাম্মদ আল বুয়াজিজি যে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি করেছিলেন, কোন দেশে ছিলেন? তিউনিসিয়ায়। এই তিউনিসিয়ায় এই জেসমিন বিপ্লবের মাধ্যমে আরব বসন্ত শুরু হয়। তাহলে তিউনিসিয়া দিয়েই কিন্তু আরব বসন্তের সূচনা। শিল্প বিপ্লব শুরু হয়েছিল কোন দেশে? শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে। বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব কোথায় কবে সংগঠিত হয়েছিল? অপশনে কবে দেওয়া আছে, কোথায় দেওয়া নেই। বলশেভিক বা রুশ বিপ্লব তো রাশিয়ায় হয়েছিল ডেফিনেটলি। কবে হয়েছিল? 1917 সালে, অপশন সি। 1917 সালে বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব। এটা আরেকটা নাম ছিল, একটু মনে করে দেখেন। আরেকটা নাম হচ্ছে অক্টোবর বিপ্লব ছিল এটার নাম। এরপরে প্যারিস চুক্তি কি? প্যারিস চুক্তি হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটা চুক্তি বা সমঝোতা। অ্যান্সার হবে বি, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা। স্থির সনদের মোট ধাপ কয়টা? স্থির সনদের মোট ধাপ হচ্ছে 30টা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সমূহ, যেটাকে আমরা এমডিজি বলি, হ্যাঁ। এমডিজি আর এসডিজি দুইটা আছে, মিলেনিয়াল ডেভেলপমেন্ট গোলস এবং এসডিজি। বর্তমানে চলছে এসডিজি, যেটা 2016 থেকে 2030 পর্যন্ত, যার গোল হচ্ছে 17টা। এর আগে 2001 সাল থেকে 2015 সাল পর্যন্ত ছিল এমডিজি বা মিলেনিয়াল ডেভেলপমেন্ট গোলস, বা বাংলায় বলা হয় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সমূহ, যার গোল ছিল 8টা। এইটার মেয়াদ শেষ হয়েছে 2015 সালে। 2001-এ শুরু হয়েছে এবং শেষ হয়েছে 2015-তে। 1987 সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকলের বিষয়াদি কি ছিল? মন্ট্রিল প্রোটোকলের বিষয় ছিল হচ্ছে পরিবেশ। মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, প্যারিস চুক্তি, এগুলো প্রত্যেকটাই জলবায়ু সংক্রান্ত এক একটা চুক্তি। ডেটন চুক্তির মাধ্যমে কোন সংকটের পরিসমাপ্তি ঘটে? অ্যান্সার হবে হচ্ছে বসনিয়া। বসনিয়া যে কনফ্লিক্ট চলছিল, সেটা ডেটন চুক্তির মাধ্যমে সেই সংকটের সমাপ্তি ঘটে। স্থির সনদ যে ধরনের অধিকারের দলিল? কনভেনশন এগেইনস্ট এলিমিনেশন অফ অল সর্ট অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন। এখানে ডাব্লিউ দিয়ে কিন্তু উইমেন বোঝায়। অল সর্ট অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, তার মানে নারী অধিকারের সাথে জড়িত। স্থির সনদ যে ধরনের অধিকারের দলিল, নারীর অধিকার বা নারীর প্রতি বৈষম্য বিলোপকারী অধিকারের সাথে এটা জড়িত। হুদাইবিয়া সন্ধির লেখককে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? আমরা এটা বেশ কয়েকবার পড়েছি, এটা হচ্ছে ভার্সাই চুক্তি। কিন্তু ভার্সাইয়ের কোন চুক্তি, প্রথমটা না দ্বিতীয়টা? ভার্সাইয়ের প্রথম চুক্তি ছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, আর দ্বিতীয় চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি ঘটে। তাইলে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোথায়? সান ফ্রান্সিসকোতে। জাতিসংঘ প্রতিষ্ঠার অনেকগুলো স্টেপ ছিল, তার ভিতরে সবার লাস্টের স্টেপ হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। এই সান ফ্রান্সিসকো সম্মেলনে 50টা দেশ তো আগেই স্বাক্ষর করেছিল, এরপর 51তম দেশ হিসেবে পোল্যান্ড স্বাক্ষর করে, এরপর 51টা সদস্য দেশ নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এন্ড ওই সময় জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়, যেটা কোথায়? সান ফ্রান্সিসকোতে। ক্যাম্প ডেভিড চুক্তি
1978 সালে মিশর এবং ইসরায়েলের ভিতরে স্বাক্ষরিত হওয়া একটা চুক্তি হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি। মিশরের আনোয়ার সাদাত এবং ওইদিকে ইসরায়েলের বেগিন দুজনের ভিতরে স্বাক্ষরিত এই চুক্তির মূল কথা কি ছিল আরেকবার মনে করিয়ে দেই। মিশরের কাছে সিনাই উপত্যকা ফিরিয়ে দেওয়া, বিনিময়ে ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া। এটা ছিল ক্যাম্প ডেভিড চুক্তির মূল কথা, স্বাক্ষরিত হয়েছিল 1978 সালে। কোন দুটি দেশের ভেতরে মাত্র আলোচনা করলাম? ইসরায়েল এবং মিশর। অ্যান্সার হবে হচ্ছে সি। তো এর মধ্য দিয়ে আজকে আমাদের আন্তর্জাতিক যে আলোচনা, সেই আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো আমাদের যে তিনটি ক্লাসের আমরা আলোচনা করার চেষ্টা করেছি বাংলা আন্তর্জাতিক বিভিন্ন সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে, আন্তর্জাতিক পরিমহলের ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ বিপ্লব এবং বিভিন্ন চুক্তি নিয়ে, এবং সেই সাথে বিভিন্ন কূটনৈতিক বিষয়াদি নিয়ে। তো এই লেকচারগুলো আপনাদের যে কোনো ভর্তি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেক বেশি কাজে আসবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আবারও কোনো ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।